নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার চলে এসেছি বকুল কথার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে। গত পর্বে আমরা শুনেছিলাম শম্পা বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা মার সঙ্গে তার তর্ক হয় এবং তারপরই সে বাড়ি ছেড়ে দেয়। অনামিকা দেবী এসবের কিছুই জানেন না, কিন্তু তিনি যখন বাইরে থেকে বাড়ি ফেরেন তখন বাড়ির সদর দরজায় তার ছোটদা এবং বড় ভাইপো অপূর্ব তার জন্যই যেন অপেক্ষা করছে। কারণ তাদের ধারণা অনামিকা দেবীর জানা আছে শম্পা কোথায় চলে গেছে। শম্পা তার বাবা মার থেকে পিসিকেই বেশি ভালোবাসত এবং পিসির সাথেই তার ছিল যত গল্প, সেখান থেকেই তাদের এই ধারণা হয়। কিন্তু অনামিকা দেবী আশ্চর্য হন, কারণ তিনি কিছুই জানতেন না। আজকে আমরা দেখব শম্পা কোথায় গেল, কি হলো শম্পার। তারপর অনামিকা দেবী কি পারবেন শম্পাকে খুঁজে আনতে, নাকি তাকে শম্পা জানাবে শম্পা কোথায় আছে? এই সব কিছুর উত্তর আজকের পর্বে আমরা পাব। শুরু হচ্ছে আজকের পর্ব, বকুল কথার পরবর্তী অংশ। জলের অপর নাম যে কেন জীবন, এ কথা বোধ করি এমন করে উপলব্ধি করতে পারত না পারুল যদি সে তার এই চন্দননগরের বাড়িটিতে একা বসে বাস না করত, আর যদি না ঘন্টার পর ঘন্টা শুধু চুপচাপ গঙ্গার জলের দিকে তাকিয়ে থেকে কাটাতো। এ গঙ্গার কত রূপ, কত রং, কত রঙ্গ, কত বৈচিত্র্য। শুধু ঋতুতে ঋতুতেই নয়, দিনে রাত্রে, সকাল সন্ধ্যায়, প্রখর রৌদ্রে, দুপুরের ছায়া ছায়া বিকেলে, কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে বদল হচ্ছে তার রঙের রূপের ভঙ্গিমা। এই অফুরন্ত বৈচিত্র্যের মধ্যে যে অফুরন্ত জীবনের স্বাদ। সেকালের তৈরি বাড়ি ছোট হলেও ছোট নয়, একালের ফ্ল্যাট বাড়ির ছোটত্বের সঙ্গে তার ছোটত্বের তুলনায় হয় না। ফেলে ছড়িয়ে অনেকগুলো ঘর বারান্দা, অকারণ অর্থহীন খানিকটা দালান। এই বাড়িতে শুধু একা পারুল তার নিতান্ত সংক্ষিপ্ত জীবনযাত্রার মধ্যে নিমজ্জিত। গলার সাড়া নেই কোথাও, নেই প্রাণের সাড়া। তবু যেন পারুলকে ঘিরে এক অফুরন্ত প্রাণ প্রবাহ। নিঃসঙ্গ পারুল শুধু ওই জলের দিকে তাকিয়েই যেন অফুরন্ত সঙ্গের স্বাদ পায়, যেন অনন্ত প্রাণের স্পর্শ পায়। পরিবর্তন মানেই তো জীবন, যা অনড়, অচল, অপরিবর্তিত। সেখানে জীবনের স্পন্দন কোথায়? অচলায়তনের মধ্যেই মৃত্যুর বাস। জীবনই প্রতি মুহূর্তে রং বদলায়, তাই নদী প্রবাহ জীবন প্রবাহের প্রতীক। তবু নদীর ওই নিয়ত রূপ বৈচিত্র্যের গভীরে যে একটি স্থির সত্তা আছে, পারুলের প্রকৃতির মধ্যে বুঝি আছে তার একাত্মতা। পাগল হয়ে সেই সত্তার গভীরে নিমগ্ন থেকে ওই রূপ বৈচিত্র্যের মধ্য হতে আহরণ করে বাঁচার খোরাক, বাঁচার প্রেরণা। অথচ পারুলের মতো অবস্থায় অন্য কোনো মেয়ে অনায়াসেই ভাবতে পারত আর কি সুখে বাঁচব, ভাবত আর বেঁচে লাভ কি। পারুল তা ভাবে না। নিঃসঙ্গ পারুল যেন তার জীবনের পাত্রখানি হাতে নিয়ে চেখে চেখে উপভোগ করে। প্রতিটি দিনই যেন পারুলের কাছে একটি গভীর উপলব্ধির উপচার হাতে নিয়ে এসে দাঁড়ায়। পারুল যে কেবলমাত্র সেই দীর্ঘদিন পূর্বে মৃত অমলবাবু নামক ভদ্রলোকটির স্ত্রী নয়, পারুল যে মোহনলাল এবং শোভনলাল নামক দুজন ক্লাস 1 অফিসারের মা নয়, পারুল যে বহু আত্মীয়জনের মধ্যেকার একজন নয়, পারুল একটি সত্তার নাম, সেই কথাটাই অনুভব করে পারুল। আর তেমনই এক অনুভবের মুহূর্তে মাকে মনে করে পারুল। আগে পারুল মাকে বুঝতে পারত না। পারুল তার মার সদা উত্তেজিত স্বভাব প্রকৃতির প্রতি বিদ্বেষ পোষণ করত। পারুল তার মার ওই ডজনখানেক ছেলে মেয়ে বরদাস্ত করতে পারত না। কিন্তু এখন পারুল যেন দর্শকের ভূমিকায় বসে মাকে দেখতে পায়। পারুলের একটা নিঃশ্বাস পড়ে,
পারুল ভাবে, মা যদি খুব অল্প বয়সে বিধবা হয়ে যেত, তাহলে হয়তো মা বেঁচে যেত। হয়তো বকুলি পারুলকে এই দৃষ্টিটা দিয়েছে। বকুলি তার মার অপরিসীম নিরুপায়তার ইতিহাস লিপিবদ্ধ করেছে কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে। সেই অবরোধের অসহায় যুগে প্রায় সব বাঙালি মেয়ের জীবনই পারুল বকুলের মায়ের জীবনের ছায়ার প্রতিফলন। শুধু কেউ ছিল অন্ধ অবোধ, কেউ দৃষ্টিশক্তি আর বোধের যন্ত্রণায় জর্জরিত। পারুল তার মার সেই বোধ জর্জরিত জীবনের জ্বালা দেখেছে। তখন পারুল মার এই জ্বালাটা নিয়ে মাতামাতি দেখে বিরক্ত হতো। এখন দূর লোক থেকে মমতার দৃষ্টিতে তাকায়। পারুল এক সময় যেন মাকে এই গঙ্গার উপরকার বারান্দায় এনে বসায়, তারপর গভীর একটা নিঃশ্বাস উৎসর্গ করে মুক্তির কাঙাল সেই মানুষটার উদ্দেশ্যে। পারুলের বিধাতা পারুলের প্রতি কিঞ্চিত প্রসন্ন বৈকি, তাই পারুলকে দীর্ঘদিন ধরে একটা স্থূল পুরুষ চিত্তের ক্লেদাক্য আসক্তির শিকার হয়ে পড়ে থাকতে হয়নি। যে আসক্তি একটা চটচটে লালার মতো আবিল করে রাখে, যে আসক্তি কোথাও কোনো দিকে মুক্তির জানালা খুলতে দেয় না। কিন্তু এখন নাকি পালা বদল হয়েছে। তা হয়েছে বটে, এখন শিকারী জায়গা বদল করেছে। পারুলের হঠাৎ হঠাৎ তার ছেলে দুটোর কথা মনে পড়ে যায়। কিন্তু ওরা কি মুক্তির জানালা খুঁজে বেড়ায়, পারুলের ছেলেরা? না পরম পরিতোষে সেই একটা আঠা চটচটে আসক্তির লালা গায়ে মেখে পড়ে থাকে নিজেদের খুব সুখী সুখী মনে করে? হয়তো তাই, হয়তো অধিকার বোধে তীব্র তীক্ষ্ণ সচেতন অথচ অভিমানারক্ত সেই এক প্রভু চিত্তের কাছে সমর্পিত প্রাণ হয়ে থাকায় ওদের আনন্দ। প্রভুর ইচ্ছায় নিজের ইচ্ছা বিলীন করার মধ্যেই ওদের জীবনের চরম সার্থকতা। আপন সন্তানকেই কি সম্পূর্ণ পড়া যায়? হয়তো অনেকটা যায়, তবু সবটা নয়। অনেকটা যায় বলেই শোভনের জন্য একটি গভীর বেদনা বোধ আছে। যেন বুঝতে পারে পারুল, শোভনের শান্তিপ্রিয়তায় শোভনকে অনেকটা অসহায় করে রেখেছে। এক সময় ভারী অদ্ভুত লাগে পারুলের। মনে হয় পারুল যেন অনেক দড়ি ধরা গেরো কেটে দিয়ে একটা ভয়ঙ্করের কবল থেকে হাত কয়েক পালিয়ে এসে নিঃশ্বাস ফেলে বাঁচছে। সেই ভয়ঙ্করটা কি? সমাজ, লোক সমাজ? বোধহয় তাই। লোক সমাজের মুখ চেয়ে পারুলকে আর এখন ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে হয় না। হঠাৎ কখন এক সময় পারুল ওই লোক নিন্দে জিনিসটার মধ্যেকার পরম হাস্যকর দিকটা উপলব্ধি করে ফেলে তেলি হাত ফসকে গেলি হয়ে গেছে। এখন পারুলের শ্বশুরকুলের কেউ পারুল সম্পর্কে কোনো প্রত্যাশা রাখে না। বিধবা পারুল, ঝাড়া হাত পা পারুল। আত্মীয় স্বজনের সুখে দুঃখে গিয়ে পড়ে বুক দিয়ে করবে এমন আশা কারণ নেই। পারুল যদি কারুর অসুখ শুনে দেখতে যায় তাহলে সে বিগলিত হয়। পারুল যদি কারুর বিয়ের নেমন্তন্ন পেয়ে গিয়ে দাঁড়ায় সে ধন্য বোধ করে। না গেলেও কেউ কিছু মনে করে না, কারণ এখন সবাই ধরে নিয়েছে উনি এই রকমই। এখন আর পারুলের বেয়ানরা পারুলের ছেলে বউয়ের প্রতি কর্তব্যহীনতা নিয়ে সমালোচনায় মুখর হন না। তারাও ধরে নিয়েছেন উনি তো ওই রকমই। কিন্তু সবাই কি পারে এই মুক্তি আহরণ করতে? পারে না, কারণ বন্ধন তো বাইরের নয়, বন্ধন নিজের মধ্যে। সেই বন্ধনটি হচ্ছে আমি। সেই আমিটি যেন লোক চক্ষুতে সব সময় ঝকঝকে তকতকে নিখুঁত নির্ভুল থাকে, যেন তাকে কেউ ত্রুটির অপরাধে চিহ্নিত করতে না পারে। এই তো চেষ্টা মানুষের। আমিটিকে সত্যকার পরিশুদ্ধ করে নির্ভুল নিখুঁত হবার চেষ্টা কজনেরই বা থাকে? আমিটিকে পরিপাটি দেখানোর সংখ্যায় অধিক।
ওই দেখানোর মোহটুকু ত্যাগ করতে পারলেও বা হয়তো সেই ত্যাগের পথ ধরে পরিশুদ্ধি এলেও আসতে পারে। কিন্তু আমির বন্ধন বড় বন্ধন। পারুলের হয়তো ও বন্ধনটা চিরদিনই কম ছিল, এখন আরও গেছে। কিন্তু এই বন্ধনহীন পারুলের সামনে হঠাৎ একটি বন্ধন রজ্জু এসে আছড়ে পড়ল। তা একরকম আছড়ে পড়ায়, কারণ ব্যাপারটা ঘটল বিনা নোটিশে। পারুল আজ সামান্য রান্নার আয়োজন করে নিয়ে সবে স্টোভটা জ্বেলেছে। হঠাৎ বাইরের দরজায় একটা সাইকেল রিকশার শব্দ হলো। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালারই ডাক শোনা গেল, মাইজি, মাইজি। তার মানে আরোহী ওকেই ডাক দেবার কাজটা চাপিয়েছে। কে এলো এমন সময়? কে এলো পারুলের কাছে? আর কেই বা, ছেলেরা ছাড়া, যারা কর্মস্থল থেকে কলকাতায় আসা যাওয়ার পথে এক আধ বেলার জন্যে এসে দেখা দিয়ে যায়, অথবা মাকে দেখে যায়। কিন্তু তারা তো নিজেই আগে উঠে আসে। পিছু পিছু হয়তো রিক্সাওয়ালাটা মাল মোট নিয়ে। তবে কি কেউ হঠাৎ অসুস্থ হয়ে? তাড়াতাড়ি নিচের তলায় নেমে গেল পারুল। আর নেমে গিয়েই থেমে দাঁড়িয়ে পড়ল। সিঁড়ির জানলা থেকে রিকশায় বসা যে রোগা রোগা মেয়েটাকে হঠাৎ শোভনের বউ বলে ভুল হয়েছিল, সে একটা অপরিচিত মেয়ে। তার পাশে একটি অপরিচিত পুরুষ মূর্তি। কিন্তু মেয়েটা কি একেবারেই অপরিচিত? কোথায় যেন দেখেছে না? আরে কি আশ্চর্য, মেয়েটা পারুলের পিতৃকুলের না, পারুলের ভাইজিত। তবু পারুল প্রশ্ন না করে পারল না, কে? আমি। মেয়েটা নেমে এলো, যেন কষ্টে নিচু হয়ে একটা প্রণামের মতো করে বলে উঠল, আমি হচ্ছি শম্পা, আপনার ভাইয়ের মেয়ে। পিসিকে, মানে ছোট পিসিকে অবশ্য আমি তুমি করেই কথা বলি, কিন্তু আপনার সঙ্গে তো মোটেই চেনা জানা নেই, তাই আপনিই বলছি। যদি এখানে কিছুদিন থেকে যাওয়া সম্ভব হয় তো পরে দেখা যাবে। এখন কথা হচ্ছে থেকে যাওয়ার। অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়ে চট করে আপনার এখানে চলে এলাম। কেন এলাম তা জানি না, আপনাকে তো 7 জন্মেও চিনি না। নেহাত পিসির লেখা খামে ঠিকানাটা ক্রমাগত দেখে দেখে মুখস্থ হয়ে গিয়েছিল, তাই। এখন শুনুন ব্যাপারটা। আমাকে তুই তুমিই বল। পারুল হাসল, আমি চটে যাব না। যাবে না তো? বাঁচলাম বাবা, এতক্ষণে কথা বলাটা সহজ হলো। শোনো, আমি না যাকে বলে একটা অসুবিধেই পড়ে, মানে বিরাট একটা অসুবিধেই পড়ে না ভেবে চিনতে তোমার এখানেই চলে এলাম, বুঝলে? না, একেবারেই যে ভাবিনি তা নয়, ভাবনা চিন্তা করতে গিয়ে তোমার নামটাই মনে এসে গেল। এসেছি অবশ্য উপকারের আশাতেই, তবে উপকার করা না করা তোমার ইচ্ছে। ওই যে ছেলেটাকে দেখছো না রিকশায়, ওর নাম সত্যবান দাস। মানে আর কি, বুঝতেই পারছো, ব্রাহ্মণ সন্তান টন্তান নয়। আর মনে হচ্ছে তোমরা যাকে ভদ্রলোক বলো ঠিক তাও নয়, মানে স্রেফ কুলি মজুর। তা সে যাই হোক, ওকেই বিয়ে করব ঠিক করেছি, আর তাই ওর সঙ্গেই ঘুরছি টুরছি। হঠাৎ আমার শ্রীযুক্ত বাবা, মানে আর কি তোমার ছোটদা, কি করে ওই ঘটনাটি টের পেয়ে একেবারে তেলে বেগুনে। ওহ, সে কি রাগ! ওই হতভাগাটার সঙ্গে মিশলে এ বাড়িতে থাকা চলবে না, ইত্যাদি প্রভৃতি। তা আমিও তো সেই বাবারই মেয়ে, আমি বা কম যাব কেন? বললাম, বেশ ঠিক আছে, ওকে যখন ছাড়তে পারবো না তখন বাড়ি ছাড়লাম, ব্যাস চলে এলাম। এদিকে ওই মহাপ্রভুর মেষের বাসায় এসে দেখি বাবু দিব্যি একখানি 104 জ্বর করে কম্বল গায়ে দিয়ে পড়ে আছেন। বোঝো আমার অবস্থা। মেষের ঘর, আরও দুখানা রুমমেট রয়েছে সেখানে। ওই রোগীটাকে নিয়ে কি করি? বাড়ি ছেড়ে চলে এলাম মোর ভরসায়, আর ও কিনা এই দুর্ব্যবহারটি করে বসলো। তাহলে উপায় কি? তা এই উপায়টি মাথায় এসে গেল। মানে আর কি,
বিপদে পড়লেই পিসির কাছে যাওয়াটাই অভ্যাস তো, অথচ পিসি এখন তার গণ্যমান্য দাদার বাড়িতে। তখন মনে পড়ে গেল আরও পিসি তো রয়েছে, তার কাছেই গিয়ে পড়া যাক। অবশ্যই সকলেই কিন্তু একই রকম হয় না, তুমিও যে ছোট পিসির মতোই হবে তার কোনো মানে নেই। না জানা না চেনা এক লক্ষ্মী ছাড়া ভাইজি রাস্তা থেকে এক গা জ্বর শুদ্ধ আর একটা লক্ষ্মী ছাড়াকে জুটিয়ে এনেছে। তোমার বাড়িতে থাকবো গো বলে আবদার করলেই যে তুমি আহ্লাদে গোলে থাকো থাকো করবে এমন কথা নেই, কিন্তু কি করব, একদম উপায় ছিল না। যা হোক একটা বিছানার ব্যবস্থা করে দাও বাপু, এই নিচতলারই একটা ঘরে। একে একটু শুতে দেওয়া দরকার, দেখছো তো কিরকম ঘাড় গুজে বসে রয়েছে, গড়িয়ে পড়ে গেলেই দফা শেষ। কিছুতেই আসতে চাইছিল না, আমি প্রায় জোর করে। ওর কথা স্রোতে ভেসে যাওয়া পারুল এতক্ষণে সেই স্রোতের মাঝখানে নিজেকে একটু ঢুকিয়ে দেয়। আচ্ছা, তোর ওসব কাহিনী পরে শুনবো, এখন নিয়ে চল ওকে। এই রিক্সাওয়ালা, তুমি বাপু দাদাবাবুকে একটু ধরো। এতক্ষণে গাড়ির আরোহীও একটু চেষ্টা করে সোজা হয়ে বসে জড়িত গলায় বলে, না না, ধরতে হবে না। না হবে না, ভারী সর্দারি। প্রবলা গার্জেন ওর একটা হাত চেপে ধরে নামতে সাহায্য করে বলে, তারপর রাস্তার মাঝখানে আলুর দম হওয়ার কি, চলো আস্তে আস্তে। রিক্সাওয়ালা সাবধান। যত তাড়াতাড়ি সম্ভব নিচতলার বৈঠকখানা নামধারী চির অব্যবহৃত ঘরটায় পড়ে থাকা চৌকিটার ওপর একটা বিছানা পেতে দিয়ে পারুলও ধরতে একটু সাহায্য করে। বলে, এখন নিচতলাতেই দিলাম বিছানাটা, জ্বর না কমলে তো সিঁড়ি ওঠা সম্ভব হবে না। স্বস্তি হয়ে শুলে ডাক্তারের ব্যবস্থা দেখব। ছেলেটা যেন শুয়ে বাঁচে। পারুল একটা খবরের কাগজ নিয়ে বাতাস করতে করতে বলে, রিক্সাওয়ালা, তুমি এক্ষুনি চলে যেও না, আমি একটু তোমার গাড়িটায় যাব। বাজারের কাছে কোথায় যেন একটা ডাক্তারখানা আছে না, ডাক্তার বসেন তো। যাক, বাঁচা গেল বাবা। ধপ করে চৌকিটার ধারে বসে পারুল, তারপর কাগজখানা তুলে নিয়ে নিজেই বাতাস খেতে খেতে বলে, দেখা যাচ্ছে আমার ঠাকুমা ঠাকুরুনের ছেলেগুলি যে মাটিতে তৈরি, মেয়েগুলি তা দিয়ে নয়। অবশ্যই বড় পিসি মেজ পিসির খবর জানি না, তবে তোমরা দুজনে লোক ভালো। এই, তুমি যে তখন বলেছিলে তেষ্টা পেয়েছে, জল খাবে? শুধু জল থাক, ডাব আছে, দাঁড়া এনে দিই, তারপর ডাক্তার চা বলেন বলে উঠে যায় পারুল। পারুলের পক্ষে কাজটা অভাবনীয় বই কি। হঠাৎ এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না হলে পারুল কি ভাবতে পারত সে বাজারের মোড় পর্যন্ত গিয়ে ডাক্তার ডেকে আনছে? ভাবতে পারত না, অথচ এখন সেই কাজটাই করে ফেলল সহজে, অনায়াসে। মানুষ যে পরিস্থিতির দাস মাত্র, এতে আর সন্দেহ কি। ওকে ওষুধপথ্য খাওয়ানোর পর শম্পা হাঁপিয়ে বসে পড়ে বলে, এতক্ষণ বলতে লজ্জা করছিল, কে জানে তুমি হয়তো ভাববে মেয়েটা কি পিশাচি গো, এই দুঃসময়ে কিনা নিজের খিদে পাওয়ার কথা মনে পড়ল ওর, কিন্তু এখন তো আর থাকতে পারা যাচ্ছে না। ইস, আহারে। পারুল লজ্জার গলায় বলে, ছি ছি, আমি কি রে, এটা তো তোর বলবার কথা নয়, আমারই উচিত ছিল তোকে আগে একটু জল খেতে দেওয়া। উচিত আবার কি? অকস্মাৎ যা একখানা গন্ধমাদন পর্বত এনে চাপিয়ে দিলাম তোমার মাথায়। আমার বাড়িতে কিন্তু ভালো জিনিস কিছু মজুদ থাকে না। শম্পাকে বসিয়ে তার সামনে খান কয়েক বিস্কুট আর কিছুটা হালুয়া ধরে দিয়ে চা ঢালতে ঢালতে পারুল বলে, রসগোল্লা খেতে ইচ্ছে হলে নিজে দোকানে যেতে হবে, আপাতত নয়, তবে ইচ্ছে খুবই হবে। শম্পা আগেই ঢক ঢক করে এক গেলাস জল শেষ করে বলে, ওই ছোড়াটা সেরে উঠলেই যাওয়া হবে। ভীষণ পেটুকোটা বুঝলে,
মিষ্টি খাওয়ার জম একেবারে। আমি একলা খেলে দেখে হিংসেই মরে যাবে। তা তোমার হালুয়াও কিছু মন্দ নয়, এখন তো মনে হচ্ছে স্বর্গের সুধা। চাও ঢালছ? গুড। তা তোমার রান্না খাওয়া হয়ে গেছে? পারুল হেসে উঠে বলে, সে কি রে, তুই আসছিস আমি খেয়ে দিয়ে বসে থাকবো? তার মানে? শম্পা চোখ কপালে তুলে বলে, তুমি জানতে নাকি আমি আসছি? জানতাম বই কি। পারুল হাসে, জানা যায়। সে কি রে বাবা, জ্যোতিষ টতিষ জানো নাকি? পারুল আবারও মুখ টিপে হেসে বলে, ধরে নে জানি। জানো? সত্যি? শম্পা তড়াক করে লাফিয়ে উঠে বলে, তাহলে খাওয়ার পর আমার হাতটা দেখে দিও একবার। প্রেম, বিবাহ, পারিবারিক সুখ, শিক্ষা, দুঃখা এসবের কি কি ফলাফল? পারুল ওর মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে বলে, সব ফলই ভালো। ওটা তো ফাঁকির কথা, দেখতে হবে। কই, তুমি চা খেলে না? পারুল হেসে ফেলে, আমি এরকম বেলা 12টায় চা খাই না। আরে বাবা, এ করি না এ খায় না এসবের কোনো মানে আছে? ইচ্ছে হলেই করবে। তাহলে ধর হচ্ছে না, সে কথা আলাদা। তবে না হয় আমাকেই আর 1 কাপ দাও। আচ্ছা পিসি, ওকে একটু দিলে দোষ আছে? ওকে? ও মানে চা? না না, এত রোদের সময় জ্বরের ওপর এইমাত্র ওষুধ খেয়েছে। তবে থাক, চা বলে মরে যায় কি না তা একটু মন কেমন করছে বলে অন্য মনাভাবে পেয়ালার ধারে চামচটা ঠুক ঠুক করে ঠুকতে থাকে শম্পা। ওর নামটা কি যেন বললি? খেয়ে দিয়ে ধাতস্থ হয়ে শম্পা মুখটা মুছতে মুছতে বলে, মানে মা বাপের দেওয়া নাম সত্যবান, তবে আমি জাম্বুবানটান বলি আর কি। পারুল যেন মেয়েটার কথাবার্তায় ক্রমশই অধিকতর আকৃষ্ট হতে থাকে। আশ্চর্য তো, পারুলের সেই ছোটদার মেয়ে। ছোটদার চাল চলন ধরন ধারণ সবই তো সনাতনী। সেই সনাতনীর আবহাওয়া থেকে এমন একখানি বেহেড মেয়ে গজালো কি করে? বলল, ভালোই করো। তা হঠাৎ জাম্বুবানের গলায় মালা দেবার ইচ্ছে হলো যে? ওই তোমরা বিধিলিপি না কি বলো, তাই আর কি। আমরা যে বিধিলিপিতে বিশ্বাসী এটা তোকে কে বলল? আরে বাবা, ও কি আর বলতে হয়, ও হতেই হয় সবাইকে কোনো না কোনো সময়। এই আমাকেই দেখো না, মানিও না, আবার ওই হতভাগাটার জন্যে পুজো মানত করে বসে আছি। এখন কি যে করি। পারুল হেসে বলে, তার আশ্চর্য কি, পিতৃপিতামহের রক্তধারা যাবে কোথায়? কিন্তু ওই নিধিটিকে জোটালি কোথা থেকে? ও মা, তুমি যে ঠিক পিসির মতো কথা বললে গো। হঠাৎ মনে হলো পিসি বুঝি কথা বলে উঠল। গলার স্বরটাও তোমার পিসি পিসি, যদিও দেখতে তুমি আরও অনেক সুন্দরী। তোমাদের বাবা বুড়ো খুব সুপুরুষ ছিল, তাই না? ছিলেন। পারুল ঈষৎ গম্ভীর সুরে বলে, মাও সুন্দর ছিলেন। শম্পাও ঈষৎ গম্ভীর সুরে বলে ওঠে, ভাবলে কিন্তু এক এক সময় ভারী আশ্চর্য লাগে। বাড়িটা সেই একই আছে, সেই ঘর দালান জানলা দরজা, অথচ মানুষগুলো বদলে যাচ্ছে, সংসারের রীতিনীতি বদলে যাচ্ছে, একদল যাচ্ছে অন্য দল আসছে। পারুল মৃদু হেসে বলে, হ্যাঁ, একদল দেয়ালে মাথা ঠুকছে আর অপর দল সেই দেয়াল ভাঙছে। শম্পা একটু তাকিয়ে দেখে আবার বলে, তোমাদের 2 বোনের খুব মিল কথায় চিন্তায়। কিন্তু বলো তো, তোমার কি মনে হয় যারা ভাঙছে তারা ভুল করছে? পারুল তেমনি মৃদু হেসে বলে, আমি বলার কে? কোনটা ভুল কোনটা ঠিক তার রায় দেবার মালিক শুধু ইতিহাস। শুধু এইটুকুই বলতে পারি, যা হচ্ছে তা অনিবার্য, ইতিহাসের নিয়ম। সেই নিয়ম রক্ষার্থে আমার বাবার নাতনি
জাম্বুবানের গলায় মালা দেবে। এখন আড্ডা ভঙ্গ হোক বাবা, যাই দেখি গে পিসি ভাইজিতে কি খেতে পারি। অবশ্য আমার রান্না করে কোনো সমারোহের আশা করো না, নেহাত আলু সেদ্ধ ভাতেই ব্যবস্থা, বড় জোর খিচুড়ি। ব্যাস ব্যাস, ওতেই চলবে, শম্পা বলে ওঠে। দূর দূর করে খেদিয়ে না দিয়ে বাড়িতে ঠাঁই দিয়েছ এই ঢের, আবার রাজভোগের বায়না করতে যাব নাকি? আমার বেশি কথা টথা আসে না তাই, নইলে তোমার উদ্দেশ্যে মহৎ টহৎ বলে একটা প্রশস্তি গেয়ে দিতে পারতাম। খুব বাঁচান যে বেশি কথা টথা আসে না। এখন যা দেখে তোর রুগীর কি হচ্ছে, এখনো ঘুমোচ্ছে না ঘুম ভেঙেছে? যাচ্ছি, শম্পা সহসা গম্ভীরভাবে বলে। ভেবে অবাক লাগছে, তোমায় না জেনে চিনে এসে পড়লাম কি করে? জানতিস চিনতিস না কে বলল? জানতাম বলছো? তা হবে, হয়তো জানতাম, তাই সাহস হলো। হঠাৎ ওর এই জ্বর-টরগুলো হয়েই, মানে কিছুদিন আগে একবার খুব শক্ত অসুখ করেছিল, বাঁচে কিনা তা ভালো করে সারতে না সারতেই আবার খাটতে লেগে এইটি হলো। কুলি মজুরের কাজ তো। যাক, নিজের কথায় সাতকাহন করছি, তোমার কথা শুনি। তোমার ছেলে দুজন তো অন্য জায়গায় থাকে, তোমার কাছে কে থাকে? আমার কাছে আমিই থাকি। বাহ, চমৎকার, বেশ ভালোই আছো মনে হচ্ছে। গঙ্গার উপর বারান্দা বসানো এমন একখানা বাড়ি, শুধু নিজেকে নিয়েই আছো? পারুল মৃদু হেসে বলে, শুধু নিজেকে নিয়ে থাকা তোর কাছে খুব আদর্শ জীবন বুঝি? আমার কাছে? শম্পা হেসে ওঠে। আমি তো ওটা ভাবতেই পারি না। আমার মনে হয় কেউ আমায় ভালোবাসছে না, কেউ আমার জন্য হেদিয়ে মরছে না, কেউ আমার বিহনে পৃথিবী অন্ধকার দেখছে না। এমন জীবন অসহ্য। তবে তোমার কথা আলাদা, বয়স টয়স হয়ে গেছে। আচ্ছা যাই তাহলে নিচে। পারুল বোধ করি শেষের বিদায় প্রার্থনা শুনতে পায় না, তাই আসতে বলে, এত কথা তুই শিখলি কোথা থেকে? কি জানি, হয়তো নিজের থেকেই। তবে মা বলে নাকি পিসি আমার 12টা বাজিয়ে দিয়েছে। পিসির দৃষ্টান্তই আমার পরকাল ঝরঝরে করে দিয়েছে। অথচ দেখো, মিল টিল কিছুই নেই। পিসি জীবন ভোর শুধু বানানো প্রেমের গল্পই লিখলো, সত্যি প্রেমের ধার ধারলো না কখনো। আর আমি তো সেই 8 বছর বয়স থেকেই প্রেমে পড়ে আসছি। চমৎকার, তা সবগুলোই বোধ করি সত্যি প্রেম। তৎকালীন অবস্থায় তাই মনে হয় বটে, তবে কি জানো, ধোপে টেকে না। 2-10 দিন একটু ভালোবাসা হলেই ছোড়ারা অমনি ধরে নেয় বিয়ে হবে। 2 চক্ষের বিষ। শুধু ভালোবাসাটা বুঝি বেশ একটা মজার জিনিস নয়? পারুল ঈষৎ গম্ভীর গলায় বলে, তা মজার বটে, তবে কথা হচ্ছে এটিকেই বা তাহলে 2 চক্ষের বিষ দেখলি না কেন? বিয়ের প্রশ্ন তুলেই তো বাপের সঙ্গে ঝগড়া। শম্পাও হঠাৎ গম্ভীর গলায় বলে, এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এখানে ওই হতভাগাই বিয়ের বিপক্ষে। কেবলই বলে কি না, সরে পড়ো বাবা, আমার দিক থেকে সরে পড়ো। তোমার বাবা কত দামি টামি পাত্র ধরে এনে বিয়ে দিয়ে দেবে। আমি হতভাগা, চালচুলো নেই, চাকরির স্থিরতা নেই, বউকে কি খাওয়াবো তার ঠিক নেই। তোমার সঙ্গে দোস্তি করতে আসা কেন? আমারও তাই রোগ চেপে গেছে। পারুল ওর দিকে তাকিয়ে আসতে বলে, এ বিয়েতে সুখী হতে পারবি? শম্পা অম্লান বদনে বলে, হতে বাধা কি? সুখী হওয়াটাও তো স্রেফ নিজের হাতে। তবে যদি হতভাগা মরে ফরে যায় সে কথা আলাদা। বালাই 60? পারুল বলে, তোর মুখে কি কিছুই আটকায় না বাছা? পিসিও তাই বলে। শম্পা হাসতে হাসতে চলে যায়। অভাবনীয় একটা বৃহৎ ভার ঘাড়ে পড়া সত্ত্বেও খুব একটা ভালো লাগা ভাব আসে পারুলের। বহু দিন পরে চন্দন এলো বাপের বাড়িতে অথবা ভাইদের বাড়িতে। আবির্ভাবটা অপ্রত্যাশিত। স্বর্গত কর্তা প্রবোধ কুমারের বড় মেয়ে চাঁপা বরং কদাচ কখনো এ বাড়িতে আসে।
পাকা চুলের মাঝখানটায় সুগোল টাকের ওপর বেশ খানিকটা সিঁদুর লেপে আর কপালের মাঝখানে বড় একটা সিঁদুর টিপ পরে ঢোলা সেমিজের ওপর চওড়া পাড় একটা শাড়ি জড়িয়ে প্রসাধিত হয়ে এসে পা ছড়িয়ে বসে। যতক্ষণ থাকে নিজের হাঁটুর বাত, অম্বল শুল ও কর্তার হাঁপ কাশ রক্ত আমাশা এবং খেকি মেজাজের গল্প করে ভাই ভাই বউ এবং ভাইপো বউদের ওপর ২০-২৫ দফা নালিশ ঠুকে বাঁধানো দাঁতের পাটি খুলে রেখে মাড়ি দিয়ে পাকলে পাকলে সিঙাড়া, কচুরি, সন্দেশ, রসগোল্লা খেয়ে বকুল সম্পর্কে কিছু তথ্য আর তার লেখা ২-৪টে বই সংগ্রহ করে চলে যায়। বকুলের সঙ্গে কোনোদিন দেখা হয়, কোনোদিন হয় না। দেখা হলে প্রত্যেকবারই নতুন করে একবার জিজ্ঞেস করে, তা নিজের অমন খাসা নামটা থাকতে এই একটা অনামা বিনামা নামে বই লিখতে যাস কেন? তারপর ফোকলা মুখে এক গাল হেসে বলে, আমার দেওরঝি, ভাসুরপো বউরা আর নাতনি ছুরিটা তো নাম করতে মরে যায়। এইসব বইটাই ওদের জন্যেই নিয়ে যাওয়া। আমি বাবা 7 জন্মেও নাটক নোভেল পড়ি না, তা ওদেরই 100 কৌতূহল। তুই কেমন করে লিখিস, কেমন করে হাঁটিস, চলিস, উঠিস, বসিস, এইসব। আমি বলি, আরে বাবা, আমাদেরই তো বোন, যেমন আমরা তেমনই। 4খানা পাও না, মাথায় 2টো শিংও না, তবে বেথা করলো না, গায়ে হাওয়া দিয়ে জীবনটা কাটিয়ে দিল। তাই ডাঁটও আছে। তা ছুরিদের খুব ইচ্ছে বুঝলি তোর সঙ্গে দেখা করবার, মানে তোকে একবার দেখবার। আমি আনি না। বকুল মৃদু হেসে বলে, তা আনো না কেন? চাপা হয়তো ফট করে দালানের কোণে কি সিঁড়ির কোণে খানিকটা পানের পিচ ফেলে মুখ হালকা করে নিয়ে বলে, আনা মানেই তো আমার জ্বালা। তাদের জন্য গাড়ি ভাড়া করো, পিত্তে শুয়ে বসে থাকো, কতক্ষণে সাজগোজ হবে, আবার ফেরার জন্য তাগাদা থাকবে। অত ভালো লাগে না। এ বাবা, স্বাধীনভাবে এলাম, 2 দণ্ড বসলাম, মুখ খুলে সংসারের 2টো গল্প কাছা করলাম, চুকে গেল। ওদের তাই বলি, সেই অনামী দেবীকে দেখে তোদের কি 4খানা হাত গজাবে রে? তা তখন বলে, বেশ, তবে ওর বই নিয়ে এসো। দে বাবা, 2-4খানা বই দে। চাপাকে সুবর্ণলতার মেয়ে বলে মনেই হয় না। ফেরার সময় বইয়ের প্যাকেট বাঁধতে বাঁধতে আর একটি কথাও বলে যায় চাপা, এখন তো নতুন আইনে মেয়েরাও বাপের সম্পত্তি পাচ্ছে। তা আমাদের কপালে আইন কানুন সব মিথ্যে। যে ঘাস চল সেই ঘাস চল। তুই তবু চালাকি করে বাবার বাড়িটা খুব ভোগ করে নিচ্ছিস। বকুল মৃদু হাসে। হাসিটা কি নিজের চালাকির মহিমায়? চাপার ওই আশাটা দৈবাতের ঘটনা হলেও তবু ঘটে কদাচ কদাচ। কিন্তু চন্দন, তার চেহারাটাই তো প্রায় ভুলে গেছে এ বাড়ির লোকেরা। অথচ এমন কিছু দূরে এসে থাকে না, থাকে রানাঘাটে। তবু চন্দনের পায়ের ধুলো এ বাড়িতে দুর্লভ। চন্দনের শ্বশুর রানাঘাটের এক নামকরা উকিল ছিলেন। সেখানে তিনি প্রচুর বিষয় সম্পত্তি করে রেখে গিয়েছিলেন, জমি জমা, বাগান, পুকুর, ধান, চাল। চন্দনের স্বামী জীবদ্দশাকালে সেই ভাঙিয়ে খেয়েছেন। এখন চন্দনই তার মালিক। 6টা মেয়ে চন্দনের, ছেলে নেই। মেয়েদের প্রায় সব কটারই বিয়ে হয়ে গেছে, একটাই বুঝি আছে এখনো আইবুড়ো। তবু চন্দনের মরবার সময় নেই। সেই দুর্মূল্য সময় থেকে কিছুটা বাজে খরচ করে এবং রেলগাড়ি ভাড়া খরচ করে চন্দন হঠাৎ ভাইয়ের বাড়ি এলো কেন, এটা দুর্বোধ্য। মেয়েদের বিয়েতে ডাকে একটা নেমন্তন্ন পত্র পাঠানো ছাড়া আর তো কোনো যোগাযোগই রাখে না। এরাও অবশ্য নয়, পত্রোত্তরে কিছু মানি অর্ডার, ব্যাস। এসে দাঁড়িয়েই বিস্ময়, আনন্দ এবং কৌতূহলের প্রশ্ন শিকেই তুলে রেখে চন্দন আগে ট্যাক্সি থেকে নামানো জিনিসপত্রগুলো নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বাড়ির সবাই এখনো এক হাড়ি না ভিন্ন হাড়ির, এ প্রশ্ন তাকে উতলা করে তোলে। ভিন্ন হাড়ি হলে তো যা কিছু এনেছে, যথা রানাঘাটের বিখ্যাত কাঁচা কল্লা এবং মানকচু, কচি ঢেঁড়স, সজনে ডাঁটা, কাঁচা পেঁপে ইত্যাদি সবই ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে হবে।
কিন্তু জিজ্ঞেস করাও তো কঠিন। তবে কথার কৌশলেই জগৎ চলে এই ভরসা। চন্দন হাঁক দিয়ে বলে, কই গো গিন্নিরা, সবাই রান্না করে নাকি? দৃষ্টি তীক্ষ্ণ করে, দেখবে কোন দিক থেকে কে আসে। খবরটা ইতিমধ্যেই রটে গিয়েছিল এবং সকলেই সচকিত হয়ে উকি ঝুঁকি দিচ্ছিল। উনি হঠাৎ কেন? অপ্রতিভ হবার কথা ওনারই, কিন্তু উনি অপ্রতিভ হবার মেয়ে নন। উনি ওর ঠাকুমা মুক্তকেশীর হাড়ে তৈরি। তাই উনি কোনো দিকে না তাকিয়ে সঙ্গের লোকটাকে নির্দেশ দিতে থাকেন, মাছটা উঠোনে রেখে ওই কলে হাত ধুয়ে তবে অন্য জিনিসে হাত দে। রোস রোস, টোপা কুলগুলো যেন চটকে ফেলিস নে। আচার তৈরি করেই আনবো ভেবেছিলাম, তা হুট করে আসা হয়ে গেল। সঙ্গী তো জোটে না সব সময়, ভাই ভাজ তো আর ডাকবে না কখনো। তবু বাপের ভিটে মা বাপের স্মৃতি একবার তো চোখেও দেখতে ইচ্ছে করে। বড় পুকুরে জাল ফেলতে পারলাম না, এইটাই খেদ রয়ে গেল। হঠাৎ আসা তো। মেয়েটি কার? বিয়ে হয়নি দেখছি। মাথায়ও কিসের খোপারে? আমের টুকরি বসিয়ে তার উপর চূড়ো বানিয়েছিস নাকি? এই এক বিটকেল ঢঙের খোপার ফ্যাশন হয়েছে বাবা। আমাদের রানাঘাটে ও কসুন নেই। যাদের পেটে ভাত জোটে না তাদেরও মাথায় এত বড় খোপা। কানুর বউকে দেখছি না যে। তারপর বকুল কোথায়? বই লিখিয়ে বোন আমাদের, তার তো খুব নাম ডাক, রানাঘাটেও কমতি নেই। বকুল বাড়ি নেই, কোথায় গেছে? অপূর্বর বউ অলকা মুচকি হেসে বলে, কোথায় গেছেন তা আর কে জানতে যাচ্ছে? ও মা, সে কি, কোথায় যায় বলে যায় না? যতই মিটিং করুক আর লেকচার মারুক, মেয়ে মানুষ বেরোবার সময় বাড়িতে বলে যাবে না? স্বাধীন জেনানা হয়ে গেছেন বুঝি? আমার মেয়েরা তো নিত্যই খবর কাগজ খুলে এনে দেখায়, মা এই দেখো তোমার বোনের ছবি, মা এই দেখো তোমার বোনের নাম। তা আমি বলি, তোরা ওই অনামী দেবীকে দেখ, তোরা গদগদ হ। আমার কাছে সেই চিরকেলে বোকা মুখ চোরা বকুলই হচ্ছে বোন। মুখে একটা বাক্যি ছিল না। কেউ অন্যায় করে শাসন করলে বলতে জানতো না, শুধু শুধু বকছো কেন? আমি তো ও দোষটা করিনি। সেই বকুল লেকচার দিয়ে বেড়াই শুনলে হাসি পায়। অবশ্যই আমাদের তো বাবা অতি সকালে গলা টিপে বাড়ি থেকে বের করে দিয়ে খালাস হয়েছিলেন। পরে পারুল বকুলকে আধুনিক করে মানুষ করে থাকবেন। ছেলেদের তাই বলি, ওরে এক মায়েরই পেটের আমরা। তোদের মাকেও অতি সকালে গোয়ালে ঢুকিয়ে না দিলে তোদের মাসির মতোই হতে পারত। তবে বাবা এও বলবো, বকুল একটা কীর্তি রাখা কাজ করেছে বিয়ে না করে। এ বংশে 3 কুলে কেউ আর দ্বিতীয় দৃষ্টান্ত দেখাতে পারবে না। প্রথম তো শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারতাম না, বাপের বাড়ি আসা বন্ধই হয়ে গিয়েছিল সেই কারণে। অপূর্বর বউ অলকা মৃদু হেসে বলে, সেসব তো ক্লাইভের আমলের কথা। চন্দন মহোৎসাহে বলে, তোমাদের কাছে তাই, আমার কাছে যেন এই সেদিনে। সে যাক, মিষ্টিটা ঘরে তোলো গো, কেউ পিঁপড়ে ধরবে। কুলগুলো এই বেলা রোদে ফেললে হতো। মানকচু, কাঁচা পেঁপে, টোপা কুল, কাতলা মাছ সব কিছুর সঙ্গে বাড়ির প্রসঙ্গ মিশিয়ে একাই সব কথা কয়ে যায় চন্দন। অলকা আর তার মা ঘরে ঢুকে হাসাহাসি করে বলে, আজব চিজ। কানুর বউ ঘরে বসেই কানুকে বলে, ভাগ্যিস ওর বাপের বাড়ি আসা বন্ধ হয়ে গিয়েছিল, না হলে হেসেই মারা যেতে হতো আমাদের। কিন্তু হঠাৎ এরকম আসার কারণটা কি বুঝতে পারছো? কানু বলে, তাই ভাবছি। এই মেজকর্তা মেজগিন্নি সাথে পাচে থাকেন না। বাড়িতে যে ধরনের ঘটনাই ঘটুক তারা নির্লিপ্তের ভূমিকা অভিনয় করে যান। তবু তারাও চন্দনের আগমন সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। সকলেরই এক চিন্তা, ইনি কেন হঠাৎ?
বকুল ফিরল সন্ধ্যার পর। দরজায় ছোট চাকরটা বসেছিল। তাড়াতাড়ি বলে উঠল, পিসিমা, আপনার একজন বোন এসেছেন বিদেশ থেকে। বকুলের বুকটা আহ্লাদে ধক করে উঠল। পারুলের ঝকঝকে মুখটা চোখের সামনে ভেসে উঠল তার। পারুল ছাড়া আর কে? দিদি মানে তো পারুল। সত্যি বলতে চাপা চন্দনকে কোনো দিনই তার নিজের দিদি বলে মনেই হয় না। একে তো তার জ্ঞানের আগেই ওদের বিয়ে হয়ে গেছে, তাছাড়া ওদের সঙ্গে বকুল পারুলের মানসিক ব্যবধান আকাশ পাতাল। পারুলের আবির্ভাব আশায় বকুলের মনের ভারটা ভারী হালকা হয়ে গেল। হ্যাঁ, মনের ভার একটা ছিল বই কি। শম্পা চলে যাওয়ার সব দোষটাই তো ছোটদা ছোট বৌদি অব্যক্তভাবে তার উপরেই চাপিয়ে বসে আছে, অথবা একেবারে অব্যক্তও নয়। যখন জানা গেল বাপের নাকের সামনে দিয়ে সেই যে চটি পায়ে দিয়ে আচ্ছা তোমাদের আদেশ মনে রাখবো বলে বেরিয়ে গেল শম্পা, সেটাই তার শেষ যাওয়া, তখন তো বকুলকে নিয়েই পড়েছিল তার ছোটদা ছোট বৌদি, এমনকি ভাইপো অপূর্ব এবং তোষ্য স্ত্রী কন্যা পর্যন্ত। নিজেই যখন খুব চিন্তিত বকুল মেয়েটা কোথায় যেতে পারে ভেবে, কারণ বকুল তো ওই যাত্রাকালীন ইতিহাসটা জানা ছিল না। তখন যে ছোটদা জীবনে কখনো তিনতলার ঘরটার ছায়াও মারায় না, সে একেবারে সস্ত্রীক উঠে এসে বলে উঠল, শ্রীমতী অনামিকা দেবীর মূল্যবান সময় একটু নষ্ট করতে এলাম। অনামিকা দেবী? বকুল একবার ছোটদার মুখের দিকে তাকালো। তার মুখে এলো, হঠাৎ পাগলামি শুরু করলে কেন? কিন্তু তা সে করল না। সঙ্গে সঙ্গে অনামিকা দেবীই হয়ে গেল সে। স্রেফ বাইরের লোকের সঙ্গে কথা বলার মতো শান্ত ভঙ্গিতে বলল, বসো, কি বলবে বলো। নতুন করে বলার কিছু নেই, বলল পিছনে দাঁড়ানো অপূর্ব। ইতিপূর্বে অপূর্বকে কোনোদিন তার ছোট কাকার এমন কাছাকাছি দেখেছেন কিনা মনে করতে পারলেন না গাম্ভীর্যময়ী অনামিকা দেবী। সেই গাম্ভীর্যের অন্তরালে এক টুকরো ব্যঙ্গ হাসি খেলে গেল। ও, পারিবারিক মান মর্যাদার প্রশ্ন যে, এ বাড়িতে যেটা বরাবর বাড়ির পুরুষদের মৈত্রী বন্ধনে বেঁধেছে। বাবার সঙ্গে বড়দার কোনো দিনই হৃদ্যতার বেলায় ছিল না, কিন্তু বকুলের নির্মলদের বাড়ি যাওয়া আসার ব্যাপার নিয়ে পিতা পুত্রে রীতিমতো এক দল হয়েছিলেন। অনামিকা অপূর্বর ওই উত্তেজিত মুখের দিকে তাকিয়ে দেখলেন, কিছু বললেন না। অপূর্ব বলল বাকি কথাটা। শম্পার ব্যাপার নিয়েই কথা হচ্ছে, তার ঠিকানাটা তো জানা দরকার। অনামিকা খুব স্থিরভাবে বললেন, সেই ঠিকানাটা আমার খাতায় লেখা আছে, এইটাই কি তোমাদের ধারণা? এবার ছোটদা উত্তর দিলেন, সে ধারণাটা খুব অস্বাভাবিক নয় নিশ্চয়ই? আমার তো খুবই অস্বাভাবিক ঠেকছে। এটা হচ্ছে তোমার এড়িয়ে যাওয়া কথা বকুল। তোমার কাছেই ছিল তার সব কথা, সব গল্প। এ কথাটা বললেন ছোট বৌদি। অনামিকা দেবীর ভঙ্গিতেই মৃদু হাসল বকুল। তোমাদের তো দেখছি ত্রিশক্তি সম্মেলন, একা কি পেরে উঠব? তবে এটা তোমাদের বোধহয় ভুলে যাওয়ার কথা নয়, শম্পা কোনো পূর্ব পরিকল্পিত ব্যবস্থায় বাক্স বিছানা বেঁধে নিয়ে চলে যাননি। কথা বলতে বলতে জেদের মাথায় চলে গেছে, আমি অন্তত যা শুনেছি তোমাদের কাছে। অতএব আমার পক্ষে ওর ঠিকানা জানার প্রশ্নই ওঠা অদ্ভুত বই কি। ব্যবস্থা করে যদি যেত, হয়তো আমায় জানিয়ে যেত। হয়তো কেন, নিশ্চয়ই, সব পরামর্শই তো তোমার সঙ্গে। ছোট বৌদি পুঞ্জীভূত ঝাল উদ্গীরণ করে বলেছিলেন, মা মুখ্যু, সেকেলে গাইয়া, পিসি বিদুষী, আধুনিকা, সভ্য, কাজেই মার চেয়ে পিসির মান সম্মান বেশি হবে, এটাই তো স্বাভাবিক। তবে এটাও বলবো, তুমি যদি সত্যিই ওর হিতৈষী হতে, তাহলে ওকে ওর ইষ্ট অনিষ্ট বোঝাতে। তা তুমি করনি, শুধু আহ্লাদ দিয়ে নিজের দলে টেনেছ। দলে? অনামিকার মুখটা হঠাৎ খুব বেশি লাল দেখায়, তবু কথা তিনি খুব নিরুত্তেজ গলাতেই বলেন, আমার যে বিশেষ কোনো দল আছে তা তো আমার নিজেরই জানা ছিল না ছোট বৌদি।
তবে দল থাকলে দলে টানার চেষ্টা থাকাই স্বাভাবিক। এটা ঝগড়া করার সময় নয়, ছোটদা গম্ভীর গলায় বলে উঠেছিলেন। একটা পারিবারিক সুনাম দুর্নামের প্রশ্ন নিয়ে কথা হচ্ছে। তোমার যদি জানা থাকে বকুল, তবে সেটা বলে ফেলাই উচিত। সে বারণ করলেও। কিন্তু আমার উত্তর তো আগেই শুনে নিয়েছো ছোটদা। ঠিকানা ঠিকঠাক করে যদি কোথাও যেত শম্পা, তাহলে হয়তো আমাকেই দিয়ে যেত সেই ঠিকানাটা। কিন্তু ঘটনাটা তো তা নয়। কিন্তু মা বাপকে বাদ দিয়ে তোমাকেই বা দিত কেন? অনামিকা হেসে ফেলেছিলেন। হে কেনর উত্তর আমার জানা নেই ছোটদা। মেয়েটা কাছে থাকলে তাকেই করা চলতো প্রশ্নটা। প্রশ্রয় দিলেই সে শুয়ো হয়? ছোট বৌদি তীব্র গলায় বলেন। কাদের সঙ্গে মিশত সে খবর তো জানা আছে তোমার। সেইগুলোই না হয় বলো। যাদের সঙ্গে মিশত তাদের আকৃতি প্রকৃতি পরিচয়ে সে মাঝে মাঝে আমায় দিতে আসতো, কিন্তু ঠিকানা কই মনে তো পড়ছে না। তাহলে তুমি বলতে চাও জলজ্যান্ত মেয়েটা কর্পূরের মতো উপড়ে গেল, আর সেটাই মেনে নিতে হবে? হঠাৎ ছোট বৌদির চোখ থেকে এক ঝলক জল গড়িয়ে পড়েছিল। অনামিকা সেই দিকে তাকিয়ে দেখে আসতে বকুলের কাঠামোয় ফিরে এসেছিলেন। নম্র কোমল গলায় বলেছিলেন, আমি এই অদ্ভুতটা চাই তা কেন ভাবছ ছোট বৌদি? সত্যিই বলছি, আমি তোমাদের মতোই অন্ধকারে আছি। সে কথা বলে তুমি নিশ্চিন্তি হয়ে উপন্যাস লিখতে বসতে পারো বকুল, আমরা পারি না। ছোট বৌদির গলায় কাঠিন্য, কিন্তু চোখে এখনো জল। বকুলকে অতএব নম্র আর কোমলই থাকতে হয়, বলতেই হয়। তা তো সত্যি কথাই বৌদি। মা বাপের মন প্রাণের সঙ্গে আর কার তুলনা? ছোটদাও এবার কোমল হয়েছিলেন, বলেছিলেন, না সে কথা হচ্ছে না। তুইও ওকে মা বাপের থেকে কম ভালোবাসিস না, বরং বেশি। আর সেই জন্যেই তোকে ব্যস্ত করতে আসা। মনে হচ্ছে খবর টবর যদি কিছু দেয় সেই উদ্ধত অহংকারী নিষ্ঠুর মেয়েটা তোর কাছেই দেবে। যদি দেয় সঙ্গে সঙ্গে জানাস। বকুল চোখ তুলে একটু হেসেছিল। যে হাসিটা কথা হলে এই দাঁড়াতো, সেটা আবার বলছো? আর সেই সময়ে হঠাৎ খেয়াল হয়েছিল বকুলের, যেন যুগ যুগান্তর পরে ছোটদা তাকে তুই করে কথা বলল। বকুলের একান্ত বাসনা হতে থাকে কালই যেন খবর আসে শম্পার, আর সেটা যেন ওর মা বাপের কাছেই আসে। বকুলের গর্ব খর্ব হোক, সেটাই প্রার্থনা। সে প্রার্থনা পূরণ না হওয়া পর্যন্ত যেন মাথা তুলতে পারবে না বকুল। কিন্তু তারপর কতগুলো দিন কেটে গেল, কারুর গর্বই বজায় রইল না। খবর এলো না শম্পার, না পিসির কাছে না মা বাপের কাছে। তবু কি ওরা সবাই ভাবতে বসবে রাগের মাথায় বেরিয়ে যেতে গিয়ে কোনো দুর্ঘটনার মুখে পড়েছে শম্পা? কিন্তু তাই বা ভাবতে পারছে কই? তেমন খবর কি চাপা থাকে? তেমন খবর চাপা থাকে না নিশ্চয়। কোনো খবরই চাপা থাকে না, বিশেষ করে দুঃসংবাদের একটা দুরন্ত গতিবেগ আছে। সে বাতাসের আগে ছোটে। নইলে শম্পার এই হারিয়ে যাবার খবরটা শম্পাদের সমস্ত আত্মীয় স্বজনের কাছে পৌঁছয় কি করে? পৌঁছয় বই কি, নইলে হঠাৎই বা কেন এদের বাড়িতে এত আত্মীয় বন্ধুর পদধূলি পড়তে থাকে? আর কেনই বা তারা অনেক গল্পগাছা করে উঠে যাবার প্রাক্কালে হঠাৎ সচকিত হয়ে প্রশ্ন করেন, শম্পাকে দেখলাম না যে? শম্পার আরও ভাই বিলেতে আছে, বাড়িতে আরও মেয়েটে আছে সেজকর্তার দিকে। সকলের কথা তো মনে পড়ে না সকলের। গোজামিল দেওয়া একটা উত্তরে তারা সন্তুষ্ট হন না, শুধু সন্তোষ ভাব দেখান, কিন্তু মুখের চেহারা অন্য কথা বলে। তথাপি ওই প্রশ্নটা যে নিরুদ্দেশ রাজার উদ্দেশ্য করেই ছাড়বে। রানাঘাট থেকে এ বাড়ির কর্তার বহুদিন নিরুদ্দিষ্ট মেজ মেয়ে সেই প্রশ্নটা বহন করে আনবে, এতটা কেউ আশা করেনি। আশা করবার মতো নয় বলেই করেনি। তাই বিদেশ থেকে বোন এসেছে শুনে
আশায় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল বকুলের বুক। বকুলের চোখের সামনে পারুলের ঝকঝকে চেহারাটা ভেসে উঠেছিল, কিন্তু কিন্তু তার বদলে চির অব্যবহৃত মেজদি শব্দটার পোশাকাটা অজ্ঞাত অপরিচিত মানুষটা বকুলের ঘরে এসে বকুলের মুখের কাছাকাছি মুখ এনে ফিসফিসিয়ে প্রশ্ন করে, হ্যাঁ রে, মানুর মেয়েটা নাকি কোন একটা ছোট লোকের সঙ্গে বেরিয়ে গেছে? বকুল চমকে উঠল। তার ভেতরে রুচি নামক শব্দটায় যেন সিঁটিয়ে উঠল এ প্রশ্নে। আর সঙ্গে সঙ্গে হঠাৎ মনে হলো বকুলের, ইনি আবার শেষদিরও সহদরা বোন, ইনি আমাদের মায়ের গর্ভজাত। আশ্চর্য বই কি, ভাবলে কি অদ্ভুত আশ্চর্য লাগে। একই মানুষের মধ্যেই সৃষ্ট হয় কত বর্ণ বৈচিত্র্য, কত জাতি বৈচিত্র্য। মেজদি আর শেষদি কি এক জাতের? বর্দি আর আমি? অথবা সবই পরিবেশের কারসাজি? ওই ভাবনাটার মাঝখানেই মেজদি আবার প্রশ্ন করে উঠল, কথাটা তাহলে সত্যি? বাবার বংশে তাহলে সব রকমই হলো? বকুল মুখটা একটু সরিয়ে নিয়ে একটু কঠিন হেসে বলল, শুধু আমাদের বাবার বংশে কেন মেজদি? আজকের দিনে সকলের বংশেই সব রকম হচ্ছে। হচ্ছে? সবাইয়ের হচ্ছে? হচ্ছে বই কি, আর সেটা তো হতেই হবে। কাল বদল হবে না, যুগ বদল হবে না, সমাজের রীতি নীতি আচার আচরণ সব অনড় হয়ে থাকবে, মানুষ চিরকাল এক ছাদেই তৈরি থেকে যাবে। এ ধরনের কথা বড় একটা বলে না বকুল। বলল শুধু মানুষটা তার একান্ত অন্তরঙ্গ হয়ে একান্তে তার ভাই বউ ভাইজির সমালোচনা করতে বসেছে দেখে। বকুলের এই 3 তলার ঘরটাতেই বিছানা হয়েছে চন্দনের জন্য, আর অপ্রতিবাদেই সেটা মেনে নিতে হয়েছে বকুলকে। তাই প্রথম থেকেই বকুল আত্মরক্ষায় সচেতন হতে চেয়েছে। যুগ যে বদল হয়, কাল যে বদল হয়, এটা স্পষ্ট করে বলে নিজেকে মুক্ত রাখতে চাইছে ওই সমালোচনার জাল থেকে। মেজদি বলে ওঠে, তা তুই তো কথা বলবি, তুই তো আবার নোবেল লিখিস, ওই নাটক, নোবেল আর সিনেমা, এই থেকেই তো দেশ ধ্বংস হতে চলেছে। কে বললে তোমায় এই কথাটা? বলবে আবার কে? চন্দন গম্ভীর আত্মস্থ গলায় বলে, চোখ নেই দুটো? দেখতে পাচ্ছি না কি ছিল সমাজ আর কি হয়ে উঠছে? খারাপ হয়ে উঠেছে কিছু? খারাপ নয়। চন্দন গালে হাত দেয়, আজকাল যা হচ্ছে তা খারাপ নয়, ভালো হচ্ছে। এই যে মেয়েগুলো হুট হুট করে পৃথিবী পয়লট্ট করছে, এটা ভালো। এই তো আমার সেজো মেয়ের ননদটা বিয়ে হলো আর বরের সঙ্গে আমেরিকা চলে গেল, এটাও তুই খুব ভালো বলিস? বকুল হেসে ফেলে, খারাপই বা কি, নিজের বরের সঙ্গেই তো। বাবা বাবা, তোর সঙ্গে কথা কওয়া ঝকমারি, তুইও অতি আধুনিক হয়ে গিয়েছিস। বর হলেই অমনি তার ট্যাঁকে পুড়তে হবে তাকে? 2 দিন সবুর কর, যেখানে বিয়ে হলো তাদের সঙ্গে একটু চেনা জানা কর। তা নয় জগতে শুধু বরটি আর বউটি, যেন জীবজন্তু পশু পক্ষী ত্রিভুবনে আর কেউ নেই, শুধু উনিটি আর আমিটি। তাও তো সেই জুটিটিও ভাঙছে, যখন ইচ্ছে তখন আর একটার সঙ্গে জোর বেঁধে ভাঙা সংসার জুড়ে দিয়ে দিব্যি আবার সংসার করছে। তবে আর এতকাল ধরে পৃথিবীতে এত বেদ পুরাণ সাত্তর পালা গড়াক হলো কেন? ওই রকম চললে মানুষের পর হয়তো গাছের ফল পাতা খাবে আর উলঙ্গ হয়ে বেড়াবে, যা দেখছি। বকুল এর মতবাদে চমৎকৃত হয়, আবার শঙ্কিতও হয়। একে নিয়ে সারা রাত্রিটা কাটাতে হবে বকুলকে, হয়তো মাত্র একটা রাত্রিরই নয়, একাধিক রাত্রির। অথচ পারুলও আসতে পারত। আশ্চর্য, পারুলের একবারও মা বাপের স্মৃতি সম্বলিত বাড়িটার কথা মনে পড়ে না। চন্দনের আবার মুহুর্মুহু দোক্তা খাওয়ার অভ্যাস। সেই বিজাতীয় গন্ধটা থেকে নিজেকে খানিক তফাতে সরিয়ে এনে বকুল বলে, তা এক সময় তো মানুষ তাই বেড়াতো মেজদি, আর লোকে সেটাকেই সত্য যুগ বলে। অনাচ্ছিটি কথা বলিস নে বকুল,
দেখছি তোর মতিগতি একেবারে বেহেড হয়ে গেছে। ছোট বউ দুঃখ করে যা বলল তা দেখছি সত্যি? বকুল চমকালো না, চুপ করে থাকলো। ছোট বউ দুঃখ করে কি বলেছে সেটা সে অনুমান করতে পারছে। চন্দন কৌটো খুলে পান বার করে মুখে দিয়ে বলল, তা তোরও বাপু উচিত নয় সমস্ত মেয়েটাকে এভাবে আশকারা দেওয়া। লেখিকা হয়ে নাম করেছিস বলে কি মাথা কিনেছিস? কত বড় বংশ আমাদের, সেটা ভেবে দেখবি না? বকুলের ইচ্ছে হয় না আর এর সঙ্গে তর্ক করে, তবু কথার উত্তর না দেওয়াটা অসৌজন্য এই ভেবে শান্ত গলায় বলে, বড় বংশ কাকে বলে বলো তো মেজদি? মেজদি একটু থতমত খেয়ে বলে, কাকে বলে সেটা আমি তোকে বোঝাবো? এ বংশে আগে কখনো এদিক ওদিক হয়েছে? সেইটাই বড় বংশের সার্টিফিকেট মেজদি। মেজদি তা বলে হারেন না, তাই বলে ওঠেন, তা আমরা সেটাকেই বড় বলি। সব বংশেই কি আর রামকৃষ্ণ বিবেকানন্দ জন্মায়? তা বটে বলে একটু হাসে বকুল। চন্দন উঠে গিয়ে ছাতের কোণে পানের পিক ফেলে এসে বলে, ছোট বউটার প্রাণে জ্বালাও তো কম নয়। একেই তো ছেলেটা লেখাপড়া শেষ করেও বিলেতে বসে আছে, ভগবান জানেন কি মতলবে। তার উপর মেয়ে এই কীর্তি করলো। প্রসন্ত বিলেতে চাকরি করছে। তুই থাম বকুল, বিলেতে চাকরি করছে? বিলেতে আর চাকরির উপযুক্ত লোক নেই, তাই একটা বাঙালির ছেলেকে ধরে চাকরি দিয়েছে। ও সব ভুজুং শোনবার পাত্রী চন্দন নয়। মেম ফেম বিয়ে করেছেন কিনা বাছাদন কে জানে। বকুল আর একবার নিঃশ্বাস ফেলল। এই ভদ্রমহিলা বকুলের সহদরা? চন্দন আবার বলে ওঠে, অবশ্যই দোষ ছেলে মেয়েকে দেব না, মা বাপকেই দেব। যেমন গড়ছে তেমনই হচ্ছে। তুমি গড়তে পারলে শিব পাবে, না পারলে বাঁদর পাবে। বকুল মৃদু হেসে বলে, তাই কি ঠিক মেজদি? আমাদের মা বাপ তো তোমাকেও গড়েছেন, আবার আমাকেও। মেজদি ভুরু কুচকে বলেন, কি বলছিস? অন্য কিছু না, তোমার বড়দির কত শিক্ষা দীক্ষা শাস্ত্র জ্ঞান, সে তুলনায় শেষদি আর আমি তো জাতা, অথচ একই মায়ের। চন্দন এই অভিমতটি পরিপাক করে বলে, আমাদের শিক্ষা দীক্ষা সবই বাবা শ্বশুর বাড়ির। এ সংসার থেকে তো কবেই দূর হয়ে গেছি। নেহাত নারীর টান, তাই মানুর মেয়েটার বেরিয়ে যাওয়ার খবর শুনে। বকুল শান্ত গলায় বলে, মেজদি তোমার মেয়েদের খবর বলো। চট করে নিজের জগতে চলে যায় চন্দন। একে একে তার 5 মেয়ের নিখুঁত জীবনী আওড়াতে বসে। ক্লান্ত বকুলের মাথার মধ্যে কিছুই ঢোকে না, কিন্তু বকুলকে কে উদ্ধার করবে? তা তেমন কাতর প্রার্থনা বুঝি ভগবান কানে শোনেন। নইলে রাত 9:30 একটি ভদ্রমহিলা দেখা করতে আসেন অনামিকা দেবীর সঙ্গে। ছোট চাকরটার মুখস্থ হয়ে গেছে ভাষাটা। সে সিঁড়ির আধখানা পর্যন্ত উঠেই গলা তুলে ডাক দেয়, পিসিমা, একটা ভদ্রমহিলা দেখা করতে এসেছেন আপনার সঙ্গে। ভদ্রমহিলা এই রাত্রি 9:30? বকুল অবাক একটু হয়। তবে এমন ব্যাপার একেবারেই অপূর্ব অঘটন নয়। রাত 10টার পরেও এসে হানা দেয় এমন লোক আছে। বকুল তাড়াতাড়ি উঠে পড়ে বলে, জিজ্ঞেস করে আয় তো কোথা থেকে আসছেন। জিজ্ঞেস করেছি, নইলে তো জানি আবার ছুটতে হতো। বলল বলগে জলপাইগুড়ির নমিতা, তাহলেই বুঝতে পারবেন। ছেলেটা চৌকস, সিনেমা থিয়েটারের ভৃত্যের ভূমিকাভিনেতাদের মতো উজবুক অদ্ভুত নয়। এ ছোকরা পায়জামা প্যান্ট ভিন্ন পরে না, রোজ সাবান কাচা ভিন্ন জামা গেঞ্জি ছুতে পারে না, এবং পাউরুটি ব্যতীত হাতে করা রুটি জল খাবার খেতে পারে না। সপ্তাহে একবার করে সিনেমা যাওয়া ওর বাঁধা, এবং বাঙালির ছেলে হলেও বাংলা নাটকের থেকে হিন্দিকে প্রাধান্য দেয় বেশি। বাবুটাবুদের সামনেই সেই হিন্দি গানের দুকলি গুনগুনাতেও কিছুমাত্র লজ্জাবোধ করে না, এবং পুজোর সময় ওকে ধুতি দিলে ধুতি পরতে পারি না, পায়ে জড়িয়ে যায় বলে ফেরত দিতে কুণ্ঠাবোধ করে না। এহেন চাকরকে দিয়ে বাইরের কাজ করানোর অসুবিধে নেই। তাছাড়া পিসিমার কাজের ব্যাপারে ছেলেটা পরম উৎসাহী। অনামিকার কাছে অনেক লোকজনই তো আসে, ছেলেটা তাদের জন্য চায়ের জল চাপাতে এক পায়ে খাড়া। বকুল হাত নেড়ে বলে, আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। জলপাইগুড়ির নমিতা নামটা খুব স্পষ্ট মনে আছে তার কথাগুলো, কিন্তু চেহারাটা
সেটা স্পষ্ট নয়, যেন ঝাপসা ঝাপসা। ভাবতে ভাবতে নেমে এলো। মেজদি খুব বিরক্ত হয়ে বলে উঠল, বাবা, এই রাত দুপুরে আবার কে এলো? মরণ! তাই বলছিল ওরা, বাড়ি তো নয়, হাট বাজার, রাত দিন লোক দেখালি বটে বাবা খুব। শেষটা কানে যায় না বকুলের। নেমে গেছে ততক্ষণে জলপাইগুড়ির নমিতা। সেই মাঝরাত্রিরে এসে আস্তে আস্তে কথা বলা বিষণ্ণ বিষণ্ণ মেয়েটা একদিনের দেখাতেই জীবনের কাহিনী বলতে বসেছিল। অবশ্য অনামিকার ভাগ্যে তেমন অভিজ্ঞতা অনেক আছে। অদেখা মানুষ টেলিফোনে ডেকেও আপন জীবনের দুঃখের কাহিনী শোনাতে বসে, কিন্তু এই বউটির দুঃখ যেন একটু অন্য ধরনের। কী ধরনের? মনে পড়িয়ে নিয়ে নিচে যাওয়া দরকার, তা নইলে হয়তো লজ্জায় পড়তে হবে। আহত হয়ে বলবে, সে কি, আমার কথা আপনার মনেই নেই? তা মনে পড়ে গেল। স্বামী সাধু হয়ে চলে গেছে, হরিদ্বারে না ঋষিকেশে, কে জানে কোথায়। কিন্তু ওর মুখটা মনে পড়ছে না কেন? কেমন দেখতে নমিতার মুখটা? ভাবতে ভাবতে নেমে এসে পা ফেলার সঙ্গে সঙ্গেই মনে মনে খুব একটা লজ্জা বোধ করল অনামিকা। এত চেনা মুখটা মনে করতে পারছিলাম না, অথচ এখন একেবারে অতি পরিচিত লাগছে। হয়তো ওই লাগাটার কারণ মেয়েটার একান্ত বিশ্বস্ত চেহারাটা। ও যেন ওর কোন পরম আত্মীয়ের কাছে এসে দাঁড়িয়েছে। ওর মুখে সেই আশ্রয় প্রাপ্তির ছাপ। ওই ছাপটাই মনে করালো মুখটা বড় বেশি পরিচিত। কি আশ্চর্য, এটাই মনে আসছিল না। ওরকম আজকাল প্রায় প্রায় হচ্ছে অনামিকার। নাম মনে পড়ছে তো মুখ মনে পড়ছে না, আবার হয়তো মুখ মনে পড়ছে, নামটা কিছুতেই মনে আসছে না। স্মৃতির দরজায় মাথা কুড়ে ফেললেও না। বয়স হওয়ার এইটাই বোধ করি প্রথম লক্ষণ। অবশ্য সবাইয়ের বয়স একই নিয়মে বাড়ে না। সনত কাকার কি কারো মুখ চিনতে দেরি হয়, অথবা তাদের নাম মনে আনতে? কি জানি। অনামিকাকে দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নমিতা। এগিয়ে এসে অনামিকা থাক থাক বলে পিছিয়ে যাওয়া সত্ত্বেও পায়ের ধুলো না নিয়ে ছাড়ল না, এবং অনামিকা কিছু বলার আগেই তাড়াতাড়ি বলে উঠল, এত রাত্রিরে এসে খুব বিরক্ত করলাম তো? এক্ষেত্রে যা বলতে হয় তাই বললেন অনামিকা। বিরক্তির প্রশ্ন ওঠে না, সেটাই জানালেন সুন্দরভাবে। তারপর বললেন, কি খবর? নমিতা স্বভাব সিদ্ধ মৃদু গলায় বললে, খবর কিছু না, আপনাকে দেখবার ইচ্ছে হচ্ছিল খুব। শুধু আমাকে একবার দেখবার ইচ্ছেই? অনামিকা হাসলেন। আশ্চর্য তো, তার জন্যে এত কষ্ট করে? কবে এলে কলকাতায়? এখানে এলে কার সঙ্গে? ও একে একে বলল, আমার একটি ভাইপো পৌঁছে দিয়ে গেছে। এই পাড়ায় তার মাসির বাড়ি, ওখানে ঘুরে আবার এসে নিয়ে যাবে। কলকাতায় এসেছি দিন 10। আপনাকে দেখবার জন্যে কষ্ট করে আসার কথা বলছেন। কষ্ট কি বলুন, যে ভাগ্য। আপনাদের মতো মানুষদের চোখে দেখলেও প্রাণে সাহস আসে। তার মানে নমিতা নামের মেয়েটা প্রাণে সাহস সংগ্রহের জন্যেই এই রাত্রিরে চেষ্টা করে সঙ্গী জুটিয়ে এসে হাজির হয়েছে। তার মানে নমিতার এখন কোনো কারণে সাহসের দরকার হয়েছে। তবে প্রশ্ন করে বিপন্ন হবার সাহস অনামিকার হলো না। তিনি আলতোভাবে বললেন, জলপাইগুড়ির খবর কি? খবর ভালোই, মামা বেশ ভালো আছেন বলেই খাপছাড়া ভাবে বলে ওঠে নমিতা, আমি ওখান থেকে চিরকালের মতো চলে এসেছি, আর ফিরব না। এমন একটা অনুমান করেছিলেন অনামিকা। ওকে দেখেই বোঝা যাচ্ছে, যতই মৃদুচ্ছন্দে কথা বলুক, আপাতত ও একটি ছন্দপতনের শিকার। সেই যে ওর লক্ষ্মী বউয়ের ভূমিকা, সে ভূমিকায় আর বন্দি নেই নমিতা। তবু প্রশ্নের মধ্যে গেলেন না অনামিকা। সাবধানে বললেন, তাই বুঝি? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি। কেন ফিরব বলুন তো? সেখানে আমার প্রত্যাশার কি আছে? অনামিকার মনে হলো ও বদলে গেছে। আবার ভাবলেন, ও বদলে গেছে এ কথা ভাবছি কেন? ও হয়তো এই রকমই ছিল। 1-2 দিনে কি মানুষকে চেনা যায়? আমি ওর জীবনের সব ইতিহাস জানি। হয়তো ও এইভাবেই একাধিক আশ্রয় থেকে ছিটকে ছিটকে বেরিয়ে এসেছে। হয়তো মূল কেন্দ্র থেকে চ্যুত হলে এমন একটা অবস্থায় হয়। স্বামীর ঘরটা একটা আইনসঙ্গত অধিকারের মাটি, যেখানে দাঁড়িয়ে জীবনযুদ্ধে লড়ে যাওয়া সহজ। ও
ওখানে প্রেম নামক দুর্লভ বস্তুটি নিয়ে মাথা না ঘামালেও কাজ ঠিকই চলে যায়। কিন্তু আর সেই সব তো অনধিকারের জমি, সেখানে কেবলমাত্র মনোরঞ্জন ক্ষমতার জোরে টিকে থাকতে হয়। অতএব প্রতি পদেই হতাশ হতে হয়। নমিতা হয়তো তেমনি হতাশ হয়েছে, দেখেছে চেষ্টা করে কারও মনোরঞ্জন করা যায় না। কোথাও কোনো মন যদি আপনি রঞ্জিত হলো তো হলো, নচেৎ শ্রমী সার। কিন্তু এসব কথা জিজ্ঞেস করা যায় না। তাই অনামিকা বলেন, কলকাতায় তোমার বাপের বাড়ি, তাই না? আন্দাজে ঢিল ফেললেন অবশ্য। হয়তো নমিতা ওর পরিচয় লিপি পেশ করেছিল সেদিন রাত্রে, কিন্তু মনে থাকা সম্ভব নয়। অথচ সম্ভব যে নয় সে কথা অপরকে বোঝানো কঠিন। সে ভাববে, আশ্চর্য, এত কথা মনে রইল না। তবুও নমিতা এ প্রশ্নে আহত হয়। সেই আহত সুরেই বলে, বাপের বাড়িতে আবার আমার কে আছে? আপনি তো সবই জানেন। বলেছি তো সবই। বিপদ। অনামিকা মনে মনে বলেন, বলেছ তো সবই, কিন্তু আমি কি ছায় মনে রেখেছি? কিন্তু মুখে তো সে কথা বলা যায় না, তাই বলতে হয়, হ্যাঁ সে তো জানি। তবে মানে বলছিলাম কি, এখন তো কলকাতাতেই থাকতে হবে। স্বরটা নিদারুণ নির্লিপ্ত, কিন্তু নমিতা সেই নির্লিপ্ত ভঙ্গিটি ধরতে পারে না। নমিতার বোধ করি মনে হয় এটা নির্দেশ। তাই নমিতা ঈষৎ উত্তেজিত গলায় বলে, থাকতেই যে হবে তার কোনো মানে নেই। এখন আমি স্বাধীন, এখন আমি যা ইচ্ছে করতে পারি। তাজ্জব, হঠাৎ এমন অগাধ স্বাধীনতাটি কোন সূত্রে লাভ করতে বসলো নমিতা? তার সূত্রটা নমিতা নিজেই ধরিয়ে দিল তার উত্তেজিত চিত্তের পরস্পর বিরোধী সংলাপ। হঠাৎ একদিন চোখ খুলে দেখলাম, হঠাৎ নিজেকে নিজেই জিজ্ঞেস করলাম, এখানে এইভাবে দাসীর মতো পড়ে আছিস কেন? উত্তর পেলাম, শুধু দুটো ভাতের জন্যে। ঘেন্না ধরে গেল নিজের উপর। অনামিকা শান্ত গলায় বলেন, শুধু ভাতের জন্যে কেন বলছো নমিতা? তার থেকে অনেক বড় কথা আশ্রয়, নিরাপত্তা, সামাজিক পরিচয়, এইগুলোর কাছেই মানুষ নিরুপায়। কিন্তু নমিতা এ যুক্তিতে বিচলিত হলো না, কারণ নমিতার হঠাৎ চোখ খুলে গেছে। দৃষ্টিহীনের হঠাৎ দৃষ্টি খুলে যাওয়া বড় ভয়ানক। সেই সদ্য খোলা দৃষ্টিতে সে যখন নিজের অতীতকে দেখতে বসে এবং সেই দেখার মধ্যে আপন অন্ধত্বর শোচনীয় দুর্বলতাটি আবিষ্কার করে, তখন লজ্জায় ধিক্কারে মরিয়া হয়ে ওঠে। আর তখন সেই দুর্বলতার ত্রুটি পূরণের চেষ্টায় কাণ্ডজ্ঞানহীন হয়ে ওঠে। আমাকে সবাই ঠকিয়ে খেয়েছে, বুঝলেন? আমাকে সবাই ভাঙিয়ে খেয়েছে। আমি যে একটা রক্তমাংসের মানুষ, আমারও যে সুখ দুঃখ বোধ আছে, শান্তি ক্লান্তি আছে, ভালো লাগা ভালো না লাগা আছে, সে কথা কোনো দিন কারুর খেয়ালে আসেনি। খেয়ালে যে নমিতার নিজেরও আসেনি, এ কথা এখন ওকে বোঝায় কে? লক্ষ্মী বউ নাম কেনার জন্যে, অসহায়ের পরম আশ্রয়টিকে শক্ত রাখবার জন্যে নমিতা নিজেকে পাথরের মতো করে রেখেছিল। কাজেই নমিতার পরিবেশটাও ভুলে গিয়েছিল নমিতার রক্তে মাংসের মানুষ। কিন্তু ওর এই উত্তেজিত অবস্থায় বলা যায় না সে কথা। বলা যায় না, নমিতা একবার পাথরের দেবী বনে বসলে আবার রক্ত মাংসের মাটিতে নেমে আসা বড় কঠিন। তুমিই তোমার মুক্তির প্রতিবন্ধক হবে, অথবা হয়তো তুমি তোমার এই নবলব্ধ স্বাধীনতাটুকুকে অপব্যবহার করে নাম পরিচয়হীন অন্ধকারে হারিয়ে যাবে। কিন্তু এসব অনুমান মাত্র, এসব তো বলবার কথা নয়। অথচ বলবার কথা আছেই বা কি? একজনের জীবনের সমস্যার সমাধান কি অপর একজন করে দিতে পারে? অথচ নমিতা চাইছে সেই সমাধান। কেবলমাত্র দেখবার ইচ্ছেই ছুটে চলে আসার যে মধুর ভাষ্যটি নমিতা উপহার দিয়েছে অনামিকাকে, সেটার মধ্যে যে অনেকখানিটাই ফাঁকি, তা নমিতা নিজেই টের পায়নি। নমিতা তাই সেই কথা বলার পর সহজেই বলতে পেরেছে, আপনি বলে দিন এখন আমার কোন পথে যাওয়া উচিত? এই প্রশ্ন করবার জন্যেই এত কষ্ট করে আসা। অনামিকা আস্তে বলেন, একজনের কর্তব্য কি আর একজন নির্ণয় করে দিতে পারে নমিতা? আপনারা নিশ্চয়ই পারেন। নমিতা আবেগের গলায় বলে, আপনারা কবিরা সাহিত্যিকরাই তো আমাদের
পথপ্রদর্শক, সেটা অজ্ঞাতসারে এসে যেতে পারে। অনামিকা মৃদু হাসেন। প্রত্যক্ষভাবে গাইড সেজে কিছু বলা খুব মুশকিল। তোমার নিজের তো অবশ্যই কোনো একটা পথ সম্পর্কে পরিকল্পনা আছে। নমিতা একটু চুপ করে থেকে একটা হতাশ হতাশ নিঃশ্বাস ফেলে বলে, বিশেষ করে একটা কোনো কিছু ভাবতে পারছি না আমি। অনেক পথ অনেক দিকে চলে যাচ্ছে। শুনলে হয়তো আপনি হাসবেন। হঠাৎ হঠাৎ কি মনে হচ্ছে জানেন, একটা গরিব লোক হঠাৎ লটারিতে অনেক টাকা পেয়ে গেলে তার যেমন অবস্থা হয়, কি করবে ভেবে পায় না, আমার যেন তাই হয়েছে। আমার এই জীবনটা যেন এই প্রথম আমার হাতে এসেছে, ভেবে পাচ্ছি না সেটাকে নিয়ে কি করব। অনামিকা আবার হাসলেন। তোমার উপমাটি কিন্তু খুব সুন্দর। আমারই ইচ্ছে করছে কোথাও লাগিয়ে দিতে, কিন্তু বুড়ো মানুষের পরামর্শ যদি শোনো তো বলি, লটারিতে পেয়ে যাওয়া টাকাটা কিভাবে খরচ করব ভেবে দিশেহারা হবার আগে সর্বপ্রথম কর্তব্য হচ্ছে টাকাটা ব্যাংকে রাখা, তারপর ভেবে চিনতে ধীরে সুস্থে। নমিতা ক্লান্ত গলায় বলে, কিন্তু ধীরে সুস্থে কিছু করার আমার সময় কোথায়? একজন পিস্তুত দাদার বাড়িতে এসে উঠেছি, কদিন আর সেখানে থাকা চলে বলুন? এখান থেকে চলে যেতেই হবে, কিন্তু কোন দিকে যাব? অনামিকা কোমল করে বলেন, মনে কিছু করো না নমিতা, জিজ্ঞেস করছি জলপাইগুড়িতে থাকাটা কি সত্যি আর সম্ভব হলো না? নমিতা চোখ তুলে তাকায়। নমিতা বোধ করি একটু হাসেও, তারপর বলে, অসম্ভবের কিছু ছিল না। যেমনভাবে ছিলাম ঠিক সেইভাবেই থেকে গেলে মৃত্যুকাল অবধি থাকতে পারতাম। আমায় তো কেউ তাড়িয়ে দেয়নি, আর নতুন কোনো মতান্তরের ঘটনাও ঘটেনি। এতদিন জীবনের খাতাখানার দিকে পাতাগুলো উল্টেই চলেছি, দিন থেকে রাত্রি, রাত্রির থেকে দিন। খাতার পাতা হঠাৎ কোনো জায়গায় ফুরিয়ে যেতে পারত, কিন্তু এক সময় একটা হিসেব নিকেশ তো করতেই হবে। সেইটা করতে বসেই হঠাৎ চোখে পড়ে গেল শুধু বাজে খরচের পাহাড় উঠেছে জমে। না, তোমার বাবু সাহিত্যিক হওয়াই উচিত ছিল, অনামিকা বলেন। যা সব সুন্দর উপমা দিতে পারো, কিন্তু আমি বলছিলাম কি, হয়তো ওই বাজে খরচের অঙ্কটা সবটাই ঠিক নয়, হয়তো ওর মধ্যেও কিছু কাজের খরচ আছে। কিচ্ছু না, আপনি জানেন না, এতদিনের প্রাণপাত সেবার পুরস্কারে এতটুকু ভালোবাসা পাইনি, শুধু স্বার্থ। তার জন্যেই একটু মিষ্টি বুলি। বলুন, যেখানে একটুখানিও ভালোবাসা নেই সেখানে মানুষ চিরকাল থাকতে পারে? অনামিকা মনে মনে হাসলেন। অনামিকার মনে হলো চোখটা তোমার হঠাৎই খুলেছে বটে, আর অন্ধত্বটা বড় বেশি ছিল বলেই ওই খোলা চোখের মধ্যদিনের রৌদ্রটা এত অসহ্য লাগছে। তবু ওই ভালোবাসা চাওয়া মেয়েটার জন্যে করুণা এলো, মেয়েটার জন্যে মমতা অনুভব করলেন। এতটুকু বাসার কাঙাল একটি ছোট্ট পাখিকে দেখলে যেমন লাগে, ওই বাসাটার আশায় পাখিটা ঝড়ের মুখে পড়তে যাচ্ছে। বললেন, পৃথিবীটা এইরকমই নমিতা। এইরকমই? নমিতা উত্তেজিত হলো। আপনি বলছেন কি, পৃথিবীতে ভালোবাসা নেই, মমতা নেই, হৃদয় নেই? নেই যদি তো আপনি আমায় এত ভালোবাসলেন কেন? আপনি তো আমার কেউ নন। অনামিকা যেন হঠাৎ একটা হাতুড়ির ঘা খেলেন। অনামিকা মরমে মরে গেলেন। এই নিতান্ত নির্বোধ মেয়েটার এই সরল বিশ্বাসের সামনে নিজেকে যেন একান্ত ক্ষুদ্র মনে হলো। ভালোবাসা কোথায় সেই ঐশ্বর্য? শম্পার জন্যে যে উদ্বেগ, শম্পার জন্যে যে অবাধ ভালোবাসা, তার শতাংশের একাংশও কি এই মেয়েটার জন্যে সঞ্চিত ছিল অনামিকার? অনামিকা তো ওকে ভুলেই গিয়েছিলেন, অথচ ও ভেবে বসে আছে অনামিকা ওকে ভালোবাসেন। ইস, সত্যি যদি তা হতো! অনামিকার যেন নিজের কাছেই নিজের মাথা কাটা যাচ্ছে। আমাদের চিত্ত কত দিন, আমাদের প্রকৃতিতে কত ছলনা,
আমাদের ব্যবহারের মধ্যে কত অসত্য। কই অনামিকা কি স্পষ্ট করে ওর মুখের ওপর বলতে পারলেন? ভালোবাসা কই বাপু, সে জিনিসটা তো তোমার জন্যে আছে বলে মনে হচ্ছে না। দেখতে তো পাচ্ছি না, যা আছে তা তো কেবলমাত্র একটু করুণা মিশ্রিত মমতা। না, বলতে পারলেন না। সেই মিথ্যের মোহ দিয়ে গড়া কটি মিষ্টি কথাই বললেন। তুমিও যে আমায় খুব ভালোবাসো। ভালোবাসাই ভালোবাসাকে ডেকে আনে, ছায় আনে। দেখলাম তো পৃথিবীকে। অনামিকার মনে হলো অভিমানটা যখন মানুষের ছোট সংসারের পরিধি ছাপিয়ে সমগ্র পৃথিবীর ওপর আছড়ে পড়ে, তখন তার স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনা শক্ত। তবু কিছু তো বলতেই হবে। তাই বললেন, আচ্ছা নিজে নিজে কিছু একটা তো ভাববে। সেই তো, নমিতা মাথা তুলে বললে, আমি ওর মতো সন্ন্যাসী হয়ে যাব, ওর কাছে চলে যাব। কিছুদিন থেকে এই ভাবনাটাই পেয়ে বসেছে। সে জীবনে কত মান সম্মান গৌরব, আর এই পরের আশ্রিত জীবনে কি আছে? মান নেই, সম্মান নেই, গৌরব নেই। অনামিকার সত্যিই খুব দুঃখ হয়। অনামিকা হৃদয়ঙ্গম করেন ব্যথাটা কোথায়। তবু আসতে বলেন, ওর কাছে চলে যাব বললেই তো যাওয়া যায় না। ওর মতামত জানা দরকার, সেখানে থাকা সম্ভব কিনা জানা দরকার। আপনিও এ কথা বলছেন? নমিতা যেন হঠাৎ আহত হয়ে অভিমানে ফুঁসে ওঠে। সেই আমার জলপাইগুড়ির আত্মীয়দের মতো থাকা কেন সম্ভব হবে না? আমি তো ওর সঙ্গে ঘর সংসার পাতিয়ে সংসার করতে চাইছি না। তাছাড়া মতের কথা ওঠে কেন? আমি কি ওর বিবাহিতা স্ত্রী নই? আমার কি একটা অধিকার নেই? ওর এই সদ্য জাগ্রত অধিকার বোধের চেতনা ও স্বাধীনতার চেতনায় যে ওকে বিপর্যস্ত করছে তাতে সন্দেহ নেই। ওর এই অস্থির চাঞ্চল্যের মাটিতে উপদেশের বীজ ছড়ানো বৃথা। তবু অনামিকা বলেন, জীবনকে আরও কতভাবে গড়ে তোলা যেতে পারে। কিছু পারে না, আমার মতো মেয়েদের কিছু হয় না। আমি কি সাহিত্যিক হতে পারবো যে লোকের কাছে বড় মুখ করে দাঁড়াতে পারবো? আমি কি বড় গায়িকা হতে পারবো? আমার কি অনেক টাকা আছে যে দান ধ্যান করে নাম কিনতে পারবো? আমার পক্ষে বড় হবার তো ওই একটাই পথ দেখতে পাচ্ছি, ভগবানকে ডেকে ডেকে আধ্যাত্ম জগতের অনেক উঁচুতে উঠে যেতে পারি। অনামিকা ওর আবেগ আবেগ মুখটার দিকে তাকান। অনামিকা নিঃশব্দে একটু হতাশ নিঃশ্বাস ফেলেন। বড় হবার ক্ষমতা না থাকলেও যে সেটা হতে চায় তাকে বাঁচানো কঠিন। অথচ এদিকে রাত বেড়ে যাচ্ছে। ছোট চাকরটা বার দুই ঘুরে গেছে দরজার কাছে, কারণ এই বসবার ঘরটি তার রাত্রের শয়ন মন্দির। কত কম ক্ষমতা আমাদের, নিঃশ্বাস ফেলে ভাবলেন অনামিকা। কার জন্যে কতটুকু করতে পারি? আমরা হয়তো লোকের রোগের সেবা করতে পারি, অভাবে সাহায্য করতে পারি, সংসারে চলার পথের পাথর কাঁকর সরিয়ে দিতে পারি, পায়ের কাঁটা তুলে দিতে পারি। কিন্তু কারো জীবনে যদি বিশৃঙ্খলা এসে যায়, যদি কারো মন তার নিজের শুভ বুদ্ধির আয়ত্তের বাইরে চলে যায়, কিছু করতে পারার নেই। হয়তো কিছুটা শুকনো উপদেশ বিতরণ করে মনকে চোখ ঠাড়তে পারি, ভাবতে পারি অনেক তো বললাম, না শুনলে কি করব। তাছাড়া প্রত্যক্ষভাবেই বা কতটুকু করার ক্ষমতা আছে আমার, ভাবলেন অনামিকা। আমি কি ওকে সঙ্গে করে ওর সেই পলাতক স্বামীটার কাছে পৌঁছে দেওয়ার সাহায্যটুকুও করতে পারি? পারি না। মাত্র ওকে আর্থিক সাহায্য করতে পারি। খুব সন্তর্পণে বললেন, তা তুমি কি, তার মানে তোমার স্বামীর ঠিকানা জানো? জানি। চিঠিপত্র দাও? নমিতার দুই চোখ দিয়ে হঠাৎ জল গড়িয়ে পড়ে। আগে আগে অনেক দিয়েছি, জবাব দেয় না।
একবার মামাকে একটা পোস্ট কার্ড লিখে পাঠালো, ওখান থেকে যে কোনো চিঠিপত্র আমি পছন্দ করি না। ব্যাস, সেই অবধি। অনামিকা সেই অশ্রু লাঞ্ছিত মুখটার দিকে তাকিয়ে দেখেন। অনামিকার নিজেকেই যেন অপরাধী মনে হয়, যেন এই মেয়েটার দুঃখের কারণের মধ্যে তারও কিছু অংশ আছে। সারা জীবন ধরে তিনি যা কিছু লিখেছেন তার অধিকাংশই মেয়েদের চিন্তার মুক্তির কথা ভেবে, কিন্তু মুক্তির পথটা কোথায় তা দেখিয়ে দিতে পারেননি। কিন্তু কেউ কি পারে সেটা? কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো সমাজসেবী? সামগ্রিকভাবে কিছু করার ক্ষমতা এদের নেই। এবার ভেবেছি কোনো খবর না দিয়ে সোজা চলে যাব, দেখি কেমন করে তাড়িয়ে দেয়। অনামিকা চিন্তিত হন, বলেন, সেটা কি ঠিক হবে? বলছো তো আশ্রম, সেখানে নিশ্চয়ই অন্য সাধু টাধু আছেন, তারা যদি। নমিতা প্রায় ছিটকে উঠে বলে, আপনার কাছে আমি নতুন কিছু শুনতে এসেছিলাম, অথচ আপনি আমার সব আত্মীয়দের মতোই কথা বলছেন। লজ্জিত হন বইকে অনামিকা, কিন্তু কি নতুন কথা বলবেন তিনি এই হঠাৎ পাগল হয়ে যাওয়া মেয়েটাকে? পৃথিবীটাকে তো তিনি ওর মতো অত কম দিন দেখছেন না। আস্তে অপরাধীর গলায় বলেন, আমিও তোমার আত্মীয় নমিতা, তাই তোমাকে নতুন কথা বলে বিভ্রান্ত করতে পারবো না। তবে সত্যিই যদি তুমি চাও, নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো ছেলে টেলেকে নিতে হবে, অনেক তো খরচা হবে। যদি রাগ না করো তো বলি। নমিতা থামিয়ে দেয়। নমিতা এবার নম্র গলায় বলে, আপনার ভালোবাসা মনে থাকবে, কিন্তু খুব দরকার পড়লেও টাকার সাহায্য আমি আপনার কাছে নেব না। আমার গায়ে তো এখনো সামান্য সোনাটোনা আছে। কিন্তু নমিতা। অনামিকা থামলেন। এখনই ওকে হতাশার কথা শোনানো উচিত হবে, অথচ নিশ্চিত বুঝতে পারছেন ফিরে নমিতাকে আসতেই হবে। সাবধানে বলেন, কিন্তু নমিতা, ধরো যদি তোমার সেখানে ভালো না লাগে, ধরো যদি ঠিকমতো সুবিধে না হয়, বলুন না, ধরো যদি তাড়িয়ে দেয়। হঠাৎ বেখাপ্পা ভাবে হেসে ওঠে নমিতা, বলে, তাহলে তখন আবার আপনার কাছে আসব, শুনবো জীবনকে আর কোন দিক থেকে গড়া যায়, যা আমার সাধ্যের মধ্যে। ছোট চাকরটা অভ্যেস মতো এক সময় 1 কাপ চা ও 2টো সন্দেশ রেখে গিয়েছিল। নমিতা তাতে হাতও দেয়নি। অনামিকা কয়েকবারই উসখুস করছেন। এখন বললেন, চাটা যে ঠান্ডা হয়ে গেল নমিতা। নমিতা অদ্ভুত একটু হেসে বললে, তাই দেখছি, ঠিক আমার জীবনটার মতো, তাই না? ভরা ছিল, গরম ছিল, কেউ খেলো না। এখন আর। পেয়ালাটা হঠাৎ তুলে নিল। ঠান্ডা চা ঢক ঢক করে এক চুমুকে খেয়ে নিয়ে বলল, তবু খেয়েই ফেললাম, নষ্ট হওয়ার থেকে ভালো হলো, তাই না? অনামিকা অবাক হলেন। এ ধরনের কথা ওর মুখে যেন অপ্রত্যাশিত। অনামিকা চিন্তিত হলেন, মানসিক ব্যাধির পূর্ব লক্ষণ নয় তো? পেয়ালাটা নামিয়ে রেখে নমিতা এবার ঘড়ির দিকে তাকালো, একটু চঞ্চল হলো, বলল, দেখছেন তো আমার ভাইপোর কাণ্ড, এখনো এলো না, মাসির কাছে খেয়ে দিয়ে আসছে বোধহয়। পরনির্ভরতার এই জ্বালা। ওর সহজ গলার কথা শুনে স্বস্তি পান অনামিকা। তিনিও সহজভাবে বলেন, তা আজকাল তো আর বাপু মেয়েরা এত পরনির্ভর নয়, নিজেরাই তো একা একা চলাফেরা করে। নমিতা উঠে দাঁড়িয়ে বলে, তা জানি, কিন্তু এ যাবৎ তো পায়ে শেকল বাঁধা ছিল, অভ্যেস নেই তো, রাস্তা টাস্তা কিছুই চিনি না, এইবার থেকে উঠে পড়ে লেগে চিনতে হবে। একটু হেসে বলে, শিকলিটা তো কেটেছি মনের জোর করে। এগিয়ে এসে নিচু হয়ে আবার প্রণাম করে। অনামিকা 2 পা পিছিয়ে গিয়ে বলেন, কি হলো? ওই যে আসছে আমায় নিতে, খুব জ্বালাতন করে গেলাম আপনাকে, হয়তো আবারও আসবো।
বেরিয়ে গেল দরজার বাইরে। অনামিকা তাকিয়ে থাকলেন ওই হঠাৎ শিকলি কাটার পাখিটার গতির দিকে। ও কি সত্যিই আকাশে উঠতে পারবে, নাকি অনভ্যস্ত ডানায় উঠতে গিয়ে ঝটপটিয়ে মাটিতে পড়ে ডানা ভাঙবে? এই মেয়েটাকে আমি কোন পথ দেখাতে পারতাম? অনামিকা নিচে থেকে উঠে এসে সিঁড়ির জানালা কাটা দরজা থেকে বেরোনো 2 ফুট বাই 4 ফুট ক্ষুদ্র ব্যালকনিটায় এসে দাঁড়িয়ে পড়ে ভাবলেন, ও যদি আমার গল্পের নায়িকা হতো, ওর জন্যে কোন পরিণতি নির্ধারণ করতাম আমি? হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো, আর হঠাৎই মনে হলো বেশ বহুকাল এখানে এসে দাঁড়ায়নি। এটা যে ছিল তাই মনে পড়তো না কখনো। আজ মনে পড়ল, নিজের ঘরে মেজদির উপস্থিতি স্মরণ করে। ঠিক এই মুহূর্তে সেই অতি সংসারী মানুষটার কাছাকাছি গিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে না, যে মানুষটা নিকট আত্মীয়ত্বের দাবিতে নিতান্ত অন্তরঙ্গ সুরে কথা বলতে চায়, অথচ যার কাছে বলতে চায় সে অনুভব করে কত যোজন ব্যবধান তাদের মধ্যে। সম্পূর্ণ ভিন্ন জাতি তারা। এই যোজন ব্যবধান নিয়েই তো আত্মীয়ের সঙ্গে অন্তরঙ্গতা, সব ক্ষেত্রে না হোক বহু ক্ষেত্রেই। অনবরত বিদ্যুৎ পাখার হাওয়া খাওয়ায় অভ্যস্ত শরীরকে এই বেশি রাত্রির উড়ো উড়ো হাওয়াটা যেন আচ্ছন্ন করে তুলছে। এই ক্ষুদ্র বারান্দাটুকুর পরিকল্পনা ছিল বকুলের মা সুবর্ণলতার। বাড়ি হয়ে পর্যন্তই এই জানলা ফুটিয়ে দরজা করে বারান্দার কথা বলে চলেছিলেন তিনি। বলতেন, টানা উঠতে নামতে মাঝে মাঝে একটু নিঃশ্বাস ফেলার জায়গা থাকা দরকার। তখন বকুলের বাবা রেগে রেগে বলতেন, কি এমন বেণীমাধবের ধ্বজার সিঁড়ি যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতে হবে? এত এত নিঃশ্বাস নেবারই বা দরকারটা কি বুঝি না। দেওয়াল ফুঁড়ে বেরিয়ে গিয়ে নিঃশ্বাস নিতে হবে, আশ্চর্য। অথচ সুবর্ণলতা মারা যাবার কিছুদিন পরে হঠাৎই বাবা মিস্ত্রি ডেকে বেশ কিছু খরচা করে জানলা কাটিয়ে দরজা করে এই ক্ষুদ্র ঝুল বারান্দা দুটো করিয়ে ফেললেন, ওপর নিচে দুটো সিঁড়িতে। কিন্তু কে কবে এসেছে নিঃশ্বাস নিতে? কে কবে আসে? নূতন নূতন বেলায় বকুলের তো আসতে পা ওঠেইনি। মনে হয়েছে মা বুঝি কোথায় বসে করুণ চোখে তাকিয়ে বলবেন, সেই হলো, শুধু আমারই ভাগ্যে হলো না, তোরা বেশ। হ্যাঁ, এই ধরনের অনুভূতি তখন দরজার চৌকাঠের কাছে এলেই বকুলকে হঠাৎ দাঁড় করিয়ে দিত। অথচ তখন বকুলের মাঝে মাঝে দেওয়াল ফেরে নিঃশ্বাস নেবার দরকার ছিল আপন চিত্তের, দরকার ছিল একটা লাজুক মানুষের আবেদনের। সুযোগ পেলেই যেন বলতো, অমন চমৎকার অলিন্দ হলো তোমাদের, একটু দাঁড়াতে পারো না? তবু পারত না বকুল। দরজাটা খুললেই আকাশের তারার দিকে চোখ পড়ে যেত, কেমন একটা অপরাধ বোধ এসে যেত। তারপর তো বকুল অনামিকা হয়ে গেল। অনামিকার আর বাতাসের ওই এক মুঠো দাক্ষিণ্য নেবার অবকাশ রইল কই? কিন্তু অবকাশ কারই বা আছে এ বাড়িতে? দরকারই বা কই? ছুটতে ছুটতে নামা ওঠা, এই তো জানে সিঁড়ির দরকার ওইটুকুই। হয়তো এমনই হয়, বাতাসের যার বড় প্রয়োজন সে পায় না, যে সেটা অনায়াসে পায় সে তার প্রয়োজন বোধই করে না। তবু আজ সাময়িক একটা কারণে প্রয়োজন বোধ করলেন অনামিকা, আর যেন কৃতার্থ হয়ে গেলেন। ভাবতে লাগলেন, নমিতা যদি আমার গল্পের নায়িকা হতো, কোন পরিণতি দিতাম আমি ওকে? নিশ্চয়ই ওকে সন্ন্যাসী সাজিয়ে দেবত্বের হিমালয়ে শান্তিময় করলে বসিয়ে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতাম না। তাহলে আবার কি ওকে সংসার আশ্রয়ে নিশ্চিন্ত ছায়ায় ফিরিয়ে দিতাম, সেই উত্তরবঙ্গের একটি সমৃদ্ধ পরিবারের মধ্যে? না, ছি। তবে কি নিতান্তই বাজার চলতি সমাধানে ওকে নার্স করে ছেড়ে দিতাম, আর একদিন ও সেই মিথ্যা সন্ন্যাসী স্বামীটাকে ব্যাধিগ্রস্ত করে ওর করতলে সমর্পণ করতাম? ধুর। তবে কি ওকে ডানা ভেঙে স্রেফ ফেলেই দিতাম পথে প্রান্তরে? একটু চুপ করে ভাবলেন,
তারপর প্রায় নিজের মনকেই বললেন, হয়তো গল্পের নমিতাকে শেষ পর্যন্ত তাই করতাম, হয়তোবা তার মধ্যেই কিছু নতুনত্ব আনবার চেষ্টা করতাম, কিন্তু ওই চোখে দেখা সত্যি মেয়েটার জন্যে আমি সে পরিণতি ভাবতেই পারছি না। ওর সেই স্বামীটাকে জব্দ করার জন্যেও না, তাকে মুখের মতো জবাব দেওয়ার জন্যেও না। আচ্ছা, প্রগতিশীল মন কাকে বলে? সে মন কি নিতান্ত প্রিয়জনের জন্যে, নিকটজনের জন্যে তেমন দুঃসাহসিক প্রগতির পথ দেখাতে পারে, যে পথে অকল্যাণ, যে পথে গ্লানি? তেমন প্রগতিশীল হওয়া আমার কর্ম নয়, ভাবলেন অনামিকা। তবে কি হবে ওর, মানে কি করবে ও? ওর মধ্যে এখন একটা সর্বনাশা আগুন জ্বলছে, মনে হচ্ছে সে আগুন ওকে ছাড়া আর কাকে দগ্ধ করবে। তারপর খুব হালকা এবং নেহাত সংসারী একটা কথা মনে এলো। এ সংসারটা যদি আমার হতো, হয়তো ওকে কিছুদিন আমার কাছে থাকতে বলতে পারতাম। তা আমি তো বলতে গেলে আশ্রিত, নেহাত বাবার উইলে কি একটা আছে তাই। তারপর মনে মনেই হেসে উঠলেন, তাতেই বা কি লাভ হতো নমিতার? সেই তো পরিচয় হতো পরাশ্রিত, আর ও নির্ঘাত ওর নিজস্ব স্বভাবে আমার মনোরঞ্জন করতে বসতো না। ওটা সমাধানের কোনো পথই নয়। ওর সত্যিকার দরকার ভালোবাসার, করুণার নয়, দয়ার নয়, মমতার নয়, শুধু গৌরবময় ভালোবাসার। এছাড়া আর বাঁচার উপায় নেই ওর। কিন্তু সে বস্তু কে এনে ওর হাতে তুলে দেবে? একমাত্র সুপথ হতে পারে যদি ওর স্বামী মিথ্যা সন্ন্যাসের খোলস খুলে ফেলে ওর কাছে এসে দাঁড়ায়। ভাবতে গিয়ে মনটা কেন কে জানে কেমন বিরূপ হয়ে গেল। মনে হলো ভারী জলো আর বিবর্ণ একটা ভাবনা ভাবছি। না, সত্যি বিধাতা হবার সাধ্য দ্বিতীয় বিধাতার নেই। কিন্তু বিধাতারই বা প্লটের বাহাদুরি কোথায়? নতুনত্বের নামও তো দেখি না, সবই তো অমনি জলো জলো। পাশের বাড়িটার দিকে তাকালেন। বাড়িটা এখন এই 10টা সাড়ে 10টা রাত্রেই গভীর অন্ধকারে আচ্ছন্ন। ওরই কোণের একটা ঘরে দিনহীন একটু গৃহসজ্জার মধ্যে নির্মলের বউ হয়তো ঘুমে নিমগ্ন হয়ে পড়ে আছে, হয়তো বা অনিদ্রার শিকার হয়ে পড়ে নিঃশ্বাস ফেলছে। ওকে দেখলে এখন আর মনেও হয় না একদা ও পরমা সুন্দরী ছিল। বৌদিদের আলাপ আলোচনার মাঝে মাঝে কানে আসে ওর ছেলের বউটি নাকি মেয়ে সুবিধের নয়। কেমন করে যেন ওকে কোণঠাসা করে ফেলে দিয়ে নিজে সর্বগ্রাসী হয়ে বসেছে। বাড়িতে আর কেই বা আছে? নির্মলের জেঠি একটা ভাইপোকে পুষেছিলেন, ইদানিং সেই নাকি বাড়ির অর্ধেকাংশ দখল করে আছে, আর তাদের সঙ্গেই নাকি নির্মলের ওই ছেলের বউয়ের খুব হৃদ্রতা। কি পুরনো প্লট! আগে ওই বাড়িতে রাত 12টা অবধি গম গম করত, গ্রামোফোনের গান শোনা যেত অনেক রাত অবধি, আলো জ্বলত ঘরে ঘরে। এখন এই অন্ধকারই তার উত্তর দিচ্ছে। তবে বিধাতার প্লটে নতুনত্বের নামও নেই। আলো জ্বালা আর আলো নেভানো, এই ওর প্লট। আমি এ বাড়িটার দিকে তাকিয়ে দেখিনি কতদিন। তাকিয়ে থাকতে থাকতে যেন হঠাৎ অবাক হয়ে গেলেন অনামিকা। কবে এত জরাজীর্ণ হয়ে গেল বাড়িটা, হয়ে গেল এমন মলিন বিবর্ণ? একদিনে হয়নি, আস্তে আস্তেই হয়েছে। তার মানে দিনের পর দিন, কত কত দিন, আর আমি তাকিয়ে দেখিনি। তার মানে নির্মল নামের একটা অনুভূতিও আস্তে আস্তে ওই রকম বিবর্ণ জরাজীর্ণই হয়ে যাচ্ছে। কিন্তু তবু এই শিরশিরে বাতাসে, রাত্রির আকাশের নিচে চিরপরিচিত অথচ অপরিচিত জায়গায় দাঁড়িয়ে এই বিবর্ণ জানালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূতিটা আবার যেন আলোয় ভরে গেল। সেই আলোটা ওই জানলায় গিয়ে পড়ল যেন। দেখা গেল খোলা জানালায় ফ্রেমে আঁটা একটা আলোর ছবি। ঘরের মধ্যে থেকে গ্রামোফোনের গান ভেসে আসে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ধরা ছোঁয়া নেই, তবু যেন কোথাও আছে বক্তব্যের আভাস।
যারা লাজুক, যারা ভীরু, তারা পরের কথার মধ্যেই নিজের কথা মিশিয়ে দিয়ে নিবেদন করে। জানে যে ধরবার সেই ধরবে, যে ছোঁয়ার সেই ছোবে, আর কারো সাধ্য নেই ধরতে ছুতে। দেবতারে যাহা দিতে পারি, দি তাই প্রিয়জনে। তাই আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। আজকাল আর কেউ অমন বোকার মতো আর বেচারির মতো ভালোবাসে না। এ যুগ ওই মৃদুতাকে, ওই চারুতাকে ভালোবাসাই বলবে না। দেখলে ঠোঁট বাঁকিয়ে রাবিশ বলবে, অথবা জোলো ভাবালুতা বলে হেসে উড়িয়ে দেবে। এ যুগ জানে ভালোবাসাটা একটা ভোগ্য বস্তু, তাকে লুটে নিতে হয়, ছিঁড়ে আনতে হয়, দখল করতে হয়। হয়তো এরাই ঠিক জেনেছে, অথবা এরাই কিছু জানেনি। সত্যিকারের জানাটা আজও অপেক্ষা করছে কোনো এক ভবিষ্যৎ যুগের আশায়। যদিও শম্পারা ভেবে আত্মপ্রসাদ অনুভব করছে আমরাই ঠিক জেনেছি, তবু সেটুকুও তো জুটছে ওদের ভাগ্যে। ওই আত্মপ্রসাদ ওরা তো ভাবছে আমরা নিলাম, আমরা পেলাম। সে যুগের ভাগ্যে সেটুকু জোটেনি, অথচ সে যুগেও ভাবতো ভালোবাসলাম, ভাবতো এর নামই ভালোবাসা। শম্পারা আশ্চর্য, শম্পা আমাকেও একটা চিঠি দিল না। যদিও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঈশ্বর, আমার অহংকার খর্ব করো, ওর মা বাপের কাছেই আগে চিঠি আসুক। তবু যেন কোথায় একটা শূন্যতা বোধ সব সময় সব কিছুতে নিরানন্দ করে রেখেছে। মনে মনে নিশ্চিত ভেবেছিলাম ও আমাকে অন্তত জানাবে। শম্পা যেন নিজের জীবনটাকে বাজি ধরে বাপের সঙ্গে খেলতে বসেছে। শম্পা তেমনই লড়াইয়ের মেয়ে। সে জানে এ খেলায় কে জিতবে, শম্পা না শম্পার বাবা। বাবার জেতাটা তো পরম দুঃখের, অথচ বাবার হারও দুঃখের। এ বাড়িতে আরও একটি মেয়ে আছে, তাকে নিয়ে তার মা আপন সম্পত্তি ভেবে খেলতে বসেছে। সেটা আরও দুঃখের, বরং বলা যায় ভয়াবহ। ওর মা এই পরিবেশ থেকে তার নিজের ধারণা অনুযায়ী উঁচুতে উঠতে চায়, অনেক উঁচুতে, যে উঁচু নাগাল পেতে হলে খুব বড় কিছু একটা বাজি ধরে জুয়ায় বসতে হয়। জীবন জিনিসটাই সবচেয়ে বড় আর সবচেয়ে হাতের মুঠোর জিনিস। কিন্তু ওই হতভাগ্য মেয়েটার মায়ের নিজের জীবনটা এখন আর চড়া দামে বিকোবে না, তাই দামি বস্তুটা নিয়েছে মুঠোয় চেপে। মেয়েটার বোঝবার ক্ষমতা নেই ওকে নিয়ে কি করা হচ্ছে, ওকে কতখানি ভাঙানো হচ্ছে। তা যাদের বোঝবার ক্ষমতা আছে তারাই কি কিছু প্রতিকার করতে পারছে? পারে কি? আশ্চর্য, আমাদের ক্ষমতা কত সীমিত। আরও একবার নিজের ক্ষমতার পরিসর মেপে দেখে যেন লজ্জায় মরে গেলেন অনামিকা। কি অক্ষম আমি! আমার চোখের সামনে একটা নির্বোধ মেয়ে আর একটা বোধহীন মেয়েকে হাত ধরে কাদায় পিছল গভীর জলের ঘাটে নামতে যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি, খুব দূরে বসেও দেখছি না, বরং খুব কাছেই গাছের ছায়ায় বসে আছি। আমি তাকিয়ে তাকিয়ে দেখব ওরা পিছলবে, ওরা ডুবে যাবে। ওইটাই ওদের নিশ্চিত পরিণতি জেনেও আমি হা হা করে চেঁচিয়ে উঠছি না, ছুটে গিয়ে ওদের হাত চেপে ধরে টেনে আনার চেষ্টা করছি না। আমি শুধু ভয়ানক একটা অস্বস্তি বোধ করছি, ভয়ানক একটা নিরুপায়তায় যন্ত্রণা অনুভব করছি। কারণ আমি ধরেই নিয়েছি আমার ভূমিকা দর্শকের, ধরে নিয়েছি ওরা আমার কথা শুনবে না, আমার নিষেধবাণী শুনবে না। তবে কেন মিথ্যে অপমানিত হতে যাওয়া ভেবে কথাটি কইছি না। চেষ্টা করে না দেখেই সেই কল্পিত অপমানটার ভয়ে উদাস দৃষ্টি মেলে বসে বসে ওদের ডুবতে যাওয়া দেখছি। আমাদের অক্ষমতা হচ্ছে আমাদের অহমিকা, আমাদের নিরুপায়তা হচ্ছে আমাদের একটা অর্থহীন আত্মসম্মান বোধ। তাই আপন সন্তানকেও হয়তো ভুল পথ থেকে নিবৃত্ত করতে হাত বাড়ায় না, অনিষ্টের পথ থেকে টেনে আনতে ছুটি না। এই ভেবে নিথর হয়ে বসে থাকি, যদি আমার কথা না শোনে। সেই না শোনা মানেই তো খর্ব হবে আমার অহমিকা, ঘা পড়বে অহংকারে। আমার এই আমিটাকেই কি ভালোই বাসি আমরা,
কই, আমি কি একদিনও ছোটদার ঘরে গিয়ে বসে পড়ে প্রশ্ন করতে যাচ্ছি, ছোটদা কোনো চিঠি এলো? অথচ মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, কি জানি হয়তো এসেছে, হয়তো গ্রাহ্য করে, অথবা মান খুইয়ে বলতে আসছে না আমায়। এই মান জিনিসটা কি কঠিন পাথরের মতোই না ঘিরে রেখেছে আমাদের, ওর থেকে বেরিয়ে পড়বার দরজা আমাদের নেই। অথচ আশ্চর্য, কি তুচ্ছ কারণেই না জিনিসটা খোয়া যায়। ও যেন একটা ভারী দামি রত্ন, তাই খোয়া যাবার ভয়ে সদা সন্ত্রস্ত হয়ে থাকি। ও যেন আমার প্রভু, তাই ওর দাসত্ব করি। আচ্ছা, ওকে আমার অধীন করে রাখা যায় না? আমি প্রভুত্ব করলাম ওর ওপর। অথবা যদি মনে করি কিছুতেই খোয়া যেতে দেব না ওকে, দেখি কার সাধ্য নেয় সযত্নে পাহারা দিয়ে, নয় অযত্নে রেখে দিয়ে যদি রক্ষা করি ওকে। না, যত সব এলোমেলো চিন্তা। আসলে আমি আমার সেই মেজদির ঘুমের জন্য অপেক্ষা করছি। বয়স হয়েছে, রেলগাড়িতে এসেছেন, সারা দিন কথা বলেছেন, আর কতক্ষণ পারবেন ঘুমোতে, ঘুমের সঙ্গে লড়াই করতে? নিশ্চয়ই এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন। অলকা আর অপূর্বর সঙ্গে এই ঘন্টাতেই মেজদিরও যেন বেশ হৃদ্যতা হয়ে গেছে। একত্রিত পরিবারে এই কৌতুক নাটকের অভিযানটি সর্বদাই হতে দেখা যায়। বহিরাগত অতিথিরা, অর্থাৎ কিনা এসে পড়া আত্মীয়রা হঠাৎ কেমন করেই যেন ওই একের মধ্যেই একাধিকের সন্ধান পেয়ে যান, আর কেমন করেই যেন কোনো একটি বিশেষ দলভুক্ত হয়ে যান। অবশ্য বাইরের ঠাট্টা সর্বজীবে সমভাবে থাকে, কিন্তু আস্তে আস্তে দলভেদটা প্রকট হয়ে ওঠে এবং নোনা ধরা যে দেওয়ালটা তবুও ছাদটাকে ধরে রাখার জন্যে সাহায্য করছিল, সেটা ধসে পড়ে ছাদটাকে নামিয়ে দেয়। হতো অবশ্যই এগুলো, কালক্রমে হতো। আত্মীয় অতিথি সেটুকু ত্বরান্বিত করে দেয়। হ্যাঁ, এই নাটক হামেশাই হচ্ছে ঘরে ঘরে, কিন্তু দুষ্টু দলকেই বা ওরা চট করে চিনে ফেলেন কি করে, সেটাই আসল রহস্য। অবশ্য সেই খুঁটিটাই ধরা নিয়ম। নৌকো বাঁধতে হলে বড় গাছেই বাঁধতে হয়। আর কে না জানে, শিষ্টের থেকে দুষ্টই শক্তিতে বড়। মেজদি কেমন করেই যেন ওই বড় গাছটাকে চিনে ফেললেন আর নৌকোটি বাঁধলেন। কিন্তু উনি তো থাকতে আসেননি সত্যি, তবে এখন যে ওর একটা অবিবাহিতা মেয়ে আছে, সেটাকে কলকাতার আবহাওয়ায় রাখতে চান। সেটা বোঝা গেছে ওর তখনকার কথায়, যখন খেতে বলা হয়েছিল এবং অনামিকা 8 পৌরে শাড়িটা 8 পৌরে ধরনে জড়িয়ে নিয়ে বকুল হয়ে বসে গিয়েছিলেন সে আসরে। তখন মেজদি আমিষের সঙ্গে দূরত্ব বজায় রেখে বড় ভাজের পাশে খেতে বসে ইচ্ছেটা ব্যক্ত করেছিলেন। কলকাতার হালচাল তো দেখলে গার জ্বলে যায়, তবু এখনকার ছেলেদের তো ওই পছন্দ। মেয়েটাকে এখানে চালান করে দেব, বলবো নে কত হালচাল শিখতে পারিস শেখ। বলা নিষ্প্রয়োজন, শ্রোণীবর্গ কেউই এই ইচ্ছেই উৎসাহ প্রকাশ করেননি এবং মেজদিও সঙ্গে সঙ্গেই সেটা বুঝে ফেলে বলেছিলেন, অবশ্যই কন্যে আমার থাকতে চাইবে কিনা সন্দেহ, মা ভিন্ন আর কিছুতে দরকার নেই তার, কোলের তো। তবে আমি বলি, পরের ঘরে যেতে হবে না? তা হারাম যদি হেসেই মরে, বলে যাবই না। বকুলকে মাথা নিচু করে খেতেই হয় সেখানে। এদিকে ছোটদার বউ থাকে বড়দার বিয়ে টিয়ে হয়ে যাওয়া সংসারী মেয়ে হেনা, অপূর্বর নিজের বংশে, কিন্তু বাপের বাড়ি এলে এদিকেই খায়। বলে, বাবা অলকার ওখানে কে খাবে, বাসন মাজা ঝিতে রাঁধে, চাকর বাসি কাপড়ে জল বাটনা করে। বকুল হাসে মনে মনে, ভাবে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, না কোনো কালেই হারিয়ে যায় না। হেনা যখনই আসে বেশ কিছুদিন থাকে, কারণ ওর স্বামী অফিসের কাজে ট্যুরে যায়, আর সেটাই ওর পিত্রালয়ে আসার সময়। এসেই বলে, চলে এলাম বরবিহীন শ্বশুরবাড়ি, ছ্যা যেন নুনবিহীন পান্ত। হেনার ছেলে মেয়ে নেই, তাই হেনার স্বাধীনতাটা এত বেশি। চন্দ্র সূর্যের গতির নিয়মেই হেনা আর নিজের ভাই বউয়ের থেকে খুঁড়োখুড়িকেই ভজে বেশি। মা, তিনি তো এখন নোক দন্তবিহীন, তাকে বড়জোর একটু করুণা করা চলে, তার কাছে তো আশ্রয় নেই। বড়দার আরও মেয়েটে আছে, তারা বাবা মারা যাবার পর থেকে আর আসে না।
যেমন আশা ছেড়ে দিয়েছিল চাপা আর চন্দন, সুবর্ণলতা মারা গেল, বলেছিল আর কোথায় যাব, কিন্তু পারুল ভাবনাগুলো যেন পাড়ার মতো, কিছুতেই হাতে ধরে রাখা যায় না, গড়িয়ে পড়ে যায়, যেখানে সেখানে ছিটকে পড়ে, শুধু যেখানেই পড়ুক ঝকঝকে চোখে তাকায়। পারুলের কথা মনে হতেই পারুল যেন সামনে দাঁড়িয়ে হেসে উঠল, যেন বলল, কই রে বকুল, তোর সময় আর তাহলে হলো না, অথচ বলেছিলি যাব শেষদি তোর কাছে, বকুলকে আস্ত করে খুঁজে দেখব তোর সঙ্গে একসঙ্গে, আমার কাছে কেবলই ভাঙাচোরা টুকরো, বলেছিল বকুল। কিন্তু সেই আস্তটা খুঁজে দেখতে যাবার সময় সত্যিই হয়ে উঠল না আজ পর্যন্ত। কেন? খাতা পত্তরে জঞ্জাল সরিয়ে তুলতে পারি না বলে, পাহাড়ের উপর আবার পাহাড় জমে ওঠে বলে, আর সেইগুলোর গতি করব বলে দৃঢ় সংকল্প নিয়ে বসা মাত্র ফাংশন বাজরা বাজ পাখির মতো এসে ছোঁ মেরে নিয়ে যায় বলে, তার মধ্যিখান থেকেও ফাঁক বার করে নেবার চেষ্টার সময় দর্শনার্থী আর বিনামূল্যে লেখা প্রার্থীর ভিড় এসে জোটে বলে, যখন ইচ্ছে হবে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, এ তো বড় মুশকিল, দেশশুদ্ধ সবাই তোমরা পত্রিকা প্রকাশ করবে আর আমরা হব সেই যুবকাষ্ঠের বলি, তখন খুব মধুর করে হেসে বলতে হবে, কি করব বলো বাপু, সময় তো মোটেই নেই, কত কাগজ বেরোচ্ছে প্রতিদিন, সমুদ্রে বালির বাঁধের মতো সেই কথার বাঁধ ভেসে যাবে ওদের কথার তোড়ে বলে। এইগুলোই সব থেকে বড় দরকারি, এই দরকারগুলোর স্তূপের ওপর শেষদি বসে বসে মিটিমিটি হাসবে আর তারপর মুখ ফিরিয়ে নেবে, আর তারও পরে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে, বদলে যাবে, হয়তো সেই চেনা শেষদিকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো দিন, হয়তো মরেই যাবে কোনো দিন, আর বকুল বসে বসে টেবিলে জমা স্তূপ সাফ করবে, কোনো দিনই সাফ হবে না, আবার জমে উঠবে জেনেও। এর খাঁজ থেকে একবার পালিয়ে যাওয়া যায় না, হঠাৎ গিয়ে বলা হয়ে ওঠে না, দেখো তো চেয়ে আমারে তুমি চিনতে পারো কি না। অফিসের কাজেই পশ্চিম থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল মোহনকে, তবু মোহন এমনভাবে এসে দাঁড়ালো দেখে মনে হতে পারে শুধু মাকে এই প্রশ্নটাই করতে এসেছিল মোহন। এই মাত্র যে প্রশ্নের উত্তরটা দিল, পারুল হেসে ওঠে, হো মা, তা তাড়িয়ে দেব নাকি, এসেছে পিসির কাছে 2-10 দিন থাকবে বলে। মোহন রাগটা লুকোবার চেষ্টা না করেই বলে, একা থাকলে 2-10 দিন কেন, 2-10 মাসই থাকতে পারত, আপত্তির কিছুই ছিল না, কিন্তু আর একটা কথা যা শুনলাম। কি শুনলি আর একটা? প্রশ্ন করল পারুল। মোহন মনে মনে ঠোঁট কামড়ালো, মনে মনেই চেঁচিয়ে উঠল, মা, তোমার এই ন্যাকামিটি আর গেল না কোনো দিন, সেই ছেলেবেলা থেকে এই বুড়োবেলা পর্যন্ত দেখছি তুমি ঠিক শরৎবাবুর নোভেলের নায়িকার প্যাটার্ন নিয়ে কথা বলবে। আমরা অত শত বুঝি না, গেরস্ত লোক গেরস্ত ধরনের কথা কইব, উত্তর পাবো, মিটে গেল ল্যাটা, তা নয়। কেন বুঝতে পারছো না তুমি কি শুনছি আর একটা? ঠিকই বুঝতে পারছো, তবু আমার মুখ দিয়েই বলিয়ে নিতে চাও, সাধে কি আর ছেলের বউরা এত বিমুখ? আমি তোমার নিজের ছেলে, তবু যেন আমাকে অপদস্থ করার জন্যই তোমার আনন্দ, বলছিল মনের মুখ দিয়ে চেঁচিয়ে। কিন্তু বাইরে সেও পারুলের ছেলে, আত্মস্থ, অচঞ্চল। যা শুনলাম সেটা তুমি বুঝতে পারোনি তা নয়, আমি বলতে চাইছি একটা কুলি কামিন ধরনের বাজে লোককে নিয়ে নাকি সে এসে উঠেছে তোমার কাছে, এবং সেটা নাকি রোগগ্রস্ত। রোগগ্রস্ত না তো, পারুল বিস্ময়ের গলায় বলে, তোমাকে যে খবর দিয়েছে সে তো দেখছি ভালো করে খবর টবর না নিয়েই। আমায় কেউ কোনো খবর টবর দেয়নি, বলে বসে মোহন। পারুলের কি মনে পড়ে না, মোহন রেলের রাস্তায় অনেকটা দূর থেকে এসেছে, ওর তেষ্টা পেয়ে থাকতে পারে, খিদে পেয়ে থাকতে পারে, আর তারপর মনে পড়ে না মোহন তার নিজের পেটের ছেলে, পারুল মোহনের মা। মনে পড়েই না হয়তো, যাদের মন অন্য এক ধাতু দিয়ে করা তাদের হয়তো ওই সব ছোটোখাটো কথাগুলো মনে পড়ে না, তারা শুধু খাঁটি বাস্তবতা দেখতে পায়,
সেই বাস্তব দৃষ্টিতে পারুল মোহনকে পারুলের অপরাধের বিচারক ছাড়া আর কোনো দৃষ্টিতেই দেখতে পাচ্ছে না। অতএব পারুল নিজ পক্ষে উত্তর মজুদ রাখতেই তৎপর থাকছে। আর এও স্থির নিশ্চিত যে অনধিকারে যদি কেউ বিচারক সেজে জেরা করতে আসে, পারুল তাকে রেহাই টেহাই দেবে না, ছেলে বলেও না। তাই পারুল ছেলের ক্লান্ত মুখটার দিকে না তাকিয়েই খুব হালকা একটু হাসির সঙ্গে বলে, কেউ খবর টবর দেয়নি? ও মা, তাই নাকি? তুই তাহলে বুঝি আজকাল হাতটাত গুনতে শিখেছিস? তার বই পড়ছিস? কি রে? কথাটা বলে ফেলে অপ্রতিভ হয়ে গিয়েছিল মোহন, কথা সত্যি। তাই বলে এইভাবে অপদস্থ করা? মোহন গম্ভীর হয়। মোহনের ক্লিষ্ট মুখ আর রক্ত হয়ে ওঠে। তীব্রতা পরিহার করে গম্ভীর সুরেই বলে সে, আমি বেশিক্ষণ সময় হাতে নিয়ে আসিনি মা। সোজা আর সহজভাবে কথা বললে তাড়াতাড়ি হয়ে যায়। ও তাই বুঝি? পারুল চট করে নিজেকে প্রায় সোজা দাঁড় করিয়ে বলে, তবে তুই চটপট করে বল, তোর কি জানবার আছে? কি উদ্দেশ্যে হঠাৎ এসেছিস? 1 নম্বর 2 নম্বর করে বল, উত্তরটা চটপট হয়ে যাবে। উফ, অসহ্য বলল মোহনের মনের মুখ। তবু বাইরের মুখটা সহ্যের ভানে রইল। আমি জানতে চাই, তোমার ওই ভাইজির সঙ্গে আর একটা লোক আছে কিনা? আছে, যান্ত্রিক উত্তর পারুলের। মোহনের মনের মুখ আবার চেঁচাতে শুরু করে। ওহ, সাধে কি আর ভাবি বাবা 7 সকালে মরে বেঁচেছেন? লোকটা কে? তার সন্ধান নিয়েছিলে? দরকার বোধ করিনি। ও, দরকার বোধ করনি? তোমার 7 জন্মে না দেখা এক ভাইজি এসে তোমার বাড়িতে উঠল একটা বাজে লোক নিয়ে, তুমি তার পরিচয়টা জানবারও দরকার বোধ করলে না? আমার ভাইজি সঙ্গে করে নিয়ে এসেছে, এটাই যথেষ্ট পরিচয় বলে মনে করেছি। চমৎকার! তোমার ভাইজি যদি একটা রাস্তার কুলি মজুরকে নিয়ে আসে, সেটাও মেনে নিতে হবে। সেই কুলিটাকেই যখন সে ভাবির স্বামী বলে ঠিক করে রেখেছে, অতএব তাকে বাড়িতে আশ্রয় দিয়ে জামাই আদরে রাখতে আপত্তি নেই, কেমন? তোমার ওই ভাইজির বয়স নিশ্চয়ই এমন বেশি হয়নি যে মানুষ চিনতে পেরে উঠবে লোকটা জেল পালানোর আসামি কিনা। মোহনের দ্রুত কথার ঠাস বুননির মাঝখানেও আস্তে একটা পাতলা ছুরি বসায় পারুল। বয়সটা অনেক বেশি হলেই মানুষ চেনবার ক্ষমতা হয়, এটা আবার তোকে কে বলল মোহন? তা তোর তো অনেকটা বয়স হয়েছে, আমাকে দেখছিসও জন্মাবধি। কই চিনে উঠতে পারলি কই?